যদি তুমি সিগমা জানো তাহলে আমি আমার স্ক্রিনটা আগে শেয়ার করি। তোমরা না বুঝতে পারলে একটু বলবে, বিকজ দিস ভেরি ক্রুশিয়াল। আমার ধারণা এটা কোথাও না কোথাও প্রত্যেকের রিসার্চে ডেটা অ্যানালিসিস করতে গেলে এটা লাগবেই লাগবে। টুল তোমায় সব করে দেবে ঠিকই, কিন্তু যখন ভুল হবে না, ভুলের সময় তোমাকে একটু অ্যানালিসিস করতে হবে, নাহলে তুমি ঠিকঠাক বার করতে পারবে না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ওকে, সো এইটাকে আমি উপরে নিয়ে যাই। আমরা আগের দিন যেটা জাস্ট করেছিলাম কি, যে যদি তুমি একটা স্যাম্পেল কালেক্ট করতে থাকো এবং অসংখ্য এরকম স্যাম্পেল বানাও, এগুলো হচ্ছে প্রত্যেকটা আমার স্যাম্পেল। মানে এর ভেতরে এলিমেন্টস আছে, এর ভেতরে ধরো এর ভেতরে 10 এলিমেন্টস আছে, এর ভেতরে 10 এলিমেন্টস আছে, এর ভেতরে 10 এলিমেন্টস আছে, এরকম 10টা এলিমেন্ট নিয়ে সব স্যাম্পেলগুলোকে বানিয়ে এর মিনগুলোকে যদি বার করো, এক্স বার হচ্ছে মিন, প্রত্যেকটা মিন হচ্ছে এক্স বার, ধরো আলাদা আলাদা মিন হবে কারণ স্যাম্পেল তো আলাদা আলাদা ডেটা। এবার এই এক্স বার গুলোকে প্লট করলে আমরা বলেছিলাম যে এরকম একটা গ্রাফ আসবে, এবং এইটা তুমি স্যাম্পেল সাইজ 10 নিয়ে করলে এই কাজটা, তাতে দেখবে যে এই যে এইখানে যে গ্রাফটা আমরা ড্র করছি, এইগুলো মানে কি, এইগুলো মানে স্যাম্পেল মিন গুলোকে ফেলেছি এখানটায়। তো ধরো 1 2 করতে করতে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এরকম যাচ্ছে। তো ধরো এই এক্স বার এর ভ্যালুটা বেরিয়েছে 5, এর বেরিয়েছে ধরো 6, এর বেরিয়েছে 5.5। তো এই সবকটা ডেটাকে নিয়ে একটা যদি তুমি হিস্টোগ্রাম আঁকো, সেটা দেখতে অনেকটা নর্মাল গ্রাফের মতন হয়। মানে 4-5টা ডেটা দিয়ে আঁকলে তো হবে না, এরকম 2000-3000 স্যাম্পেল নিয়ে তুমি যদি আঁকো, দেখবে মিনটা সেই পপুলেশনের মিন থেকে মিনের কাছাকাছি চলে যাচ্ছে। আমরা একটা হাইপোথেটিক্যালি ধরে নিয়েছিলাম পপুলেশন এখানে আছে, কিন্তু পপুলেশন যাই থাকুক না কেন, তার থেকে যদি র্যান্ডম স্যাম্পল করে করে বার করা যায়, তাহলে পপুলেশনের মিন যাই থাকুক সেই মিনের দিকে এটা চলে যায়। তার মানে স্যাম্পেল মিনগুলোকে বসালে পরে ওর মাঝখানটা ঠিক পপুলেশন মিনের সঙ্গে কনভার্জ করতে থাকে। আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে স্প্রেডটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের, সেই স্প্রেডটা যত তুমি এনটাকে, এন এখন 10 আছে, এবার স্যাম্পল সাইজ 20 নিয়ে এরকম 2000টা স্যাম্পল বানিয়ে তুমি আরেকটা ড্র করতে পারো গ্রাফ, তো সেটারও দেখবে মিনটা মিলে যাবে, কিন্তু এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের, সেটা সিগমা বাই রুট এন এর সঙ্গে মিলতে থাকবে। মানে আমি কি বললাম, এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা করার পর তুমি তার মিন বের করলে, মিন বের করে দেখলে যে সেটা পপুলেশন মিনের সঙ্গে মিলে গেছে। এবার এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন গুলোর এইটা n ইকুয়াল টু 10 এর, এটা n ইকুয়ালস টু 20 এর, n 20 মানে কি স্যাম্পলের সাইজ গুলো 20 নিয়ে যেগুলো করা হয়েছে, এরকম n ইকুয়ালস টু 30 নিয়ে করতে পারো। দেখবে মিন গুলো সব পপুলেশন মিনের কাছেই যাচ্ছে, কিন্তু এই ডেভিয়েশনটা এর ক্ষেত্রে যা হবে, এর মানে এইটার ক্ষেত্রে যা হবে এর কিন্তু একটু কমে যাবে। কেন? ডেভিয়েশনটা হচ্ছে সিগমা বাই রুট এন, এই সিগমাটা তো পপুলেশন, এটা ফিক্স। যত এন এর সাইজ তুমি বাড়াচ্ছ, তার মানে এইটা কমতে থাকবে, তার মানে পরেরটা আরো শুরু হয়ে যাবে, এগোতে হতে পরেরটা আরো শুরু হয়ে যাবে যত এন এর বাড়াবে। তার মানে আমরা ধরে নিচ্ছি যখন এনটা একদম ইনফিনিটিতে গিয়ে পৌঁছাবে, তখন আর ডিস্ট্রিবিউশনটা এরকম একটা লম্বা লাইন হয়ে যাবে, মানে সব কটা পয়েন্টই অ্যাভারেজের উপর গিয়ে কনভার্জ করে যাবে। আর ইউ গেটিং কি বলতে চাইছি? এইটাই হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেম। তার মানে তুমি বুঝতে পারছো যে অসংখ্য মানে ইনফাইনাইট নাম্বার অফ, যদি তুমি মানে স্যাম্পেলের সাইজটাকে যদি এনটাকে ভেরি লার্জ করে দাও, তাহলে তার যে মিনটা আসবে সেই সবকটা ওরকম, মনে করো এন এর সাইজ বিরাট করে তুমি ওরকম 5000 খানা স্যাম্পেল বানালে, প্রত্যেকটারই এন এর সাইজ ভেরি লার্জ, তাহলে তার সবকটা মিনই দেখবে পপুলেশন মিনের খুব ক্লোজ হয়ে আছে, একটা লাইনের মতন হয়ে গেছে। এবং এটা হওয়া উচিত, তার কারণ হচ্ছে এন যখন ইনফিনিটি, তার মানে গোটা পপুলেশনটাই তো স্যাম্পেল তখন। এন মানে স্যাম্পেলের সাইজ, ওটা ইনফাইনাইট মানে পুরো সবকিছু, তার মানে ওটা এখন পপুলেশন, তার মানে আমরা 2000 খানা পপুলেশনেরই মিন বার করছি, তো পপুলেশনের মিন তো পপুলেশনারি মিনের সঙ্গে সব মিলে যাবে। যখন এনটা ছোট হবে তখন কি হবে, মিনটার থেকে একটা এরকম এরার বাড়তে থাকবে, এবং এনটা যত কম হবে এই এরারটা তত বাড়তে থাকবে। সেটা হওয়াটাই খুব স্বাভাবিক এবং ন্যাচারাল, এবং সেটাই হয়, এবং সেটাই হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেম। তার মানে এখন যেহেতু আমরা
এন কখনো ইনফিনিটি হবে না, এত বড় স্যাম্পল নিয়ে আমরা কাজ করতে পারবো না, আমরা ছোট ছোট স্যাম্পেলই করব। তার মানে এই এরারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খালি এইটুকু আমি বললাম যে এন এর সাইজ যদি খুব বাড়িয়ে দাও তাহলে এরার কমবে, ব্যাস, দ্যাটস ইট, দ্যাট ইজ হোয়াট দ্য হোল আইডিয়া। তার মানে এখন মানে আমরা তখন কি বললাম, তাহলে সাপোজ ধরো আমরা আজকে একটা অঙ্ক করব, ওজন, একটা এনভায়রনমেন্টাল সায়েন্সের ডেটা নিয়ে ছোট্ট একটা অঙ্ক করব, ওজন লেয়ারের ডেটা, ঠিক আছে? ওজন লেয়ারের ডেটা ঠিক নয়, মানে আমার কাছে একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটটা টোকিও সিটির ডেটা, একটা জায়গা, ঠিক আছে, একটা টোকিওর জায়গা, একটা তো এখন এই সিটির মধ্যে দুটো এরিয়া ছিল, একটা ওয়েস্টার্ন সেক্টর, এটা রিয়েল ডেটার একটা স্ন্যাপশট, আর একটা ইস্টার্ন সেক্টর, দুটো সিটির দুটো সাইড, ওকে? এবার প্রশ্ন হচ্ছে যে একটার দিকে একটু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, জাপানে অনেক সিস্টেমেটিক ভাবে ইন্ডাস্ট্রি তৈরি, আমাদের দেশের মতন যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রি হয় না, ওখানে নির্দিষ্ট ভাবে একটা এনভায়রনমেন্টাল খুব ক্লজ গুলো মারাত্মক ওখানটায়। তো কোনো একটা সাইডে একটু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আর একটা সাইড অপেক্ষাকৃত কম ইন্ডাস্ট্রিয়াল, একটুখানি মোর গ্রিন। এখন প্রশ্ন হচ্ছে ওরা দুটো জায়গাতেই কতগুলো গার্ডেন, মনে করো এখানে ওয়েস্টার্ন সেক্টরে কটা গার্ডেন, মনে করো আমি একটা স্যাম্পল ডেটা নিয়েছি, অসংখ্য গার্ডেনের ডেটা ছিল, ওখান থেকে ধরো 10টা গার্ডেন নিলাম, আর ইস্টার্ন সেক্টরেও আমি এরকম 10টা গার্ডেন নিলাম। এইবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এখন এই প্রত্যেকটা গার্ডেনের উপরে ওরা একটা মেজারমেন্ট চালালো যে ওজন কনসেন্ট্রেশনটা কিরকম আছে, ওকে? এবং এখানেও তাই চালালো। এবার ওরা বুঝতে চাইছে এই যে দুটো সেক্টরের ওজন কনসেন্ট্রেশন এরা কি সত্যি ডিফারেন্ট, কারণ ওজনের কনসেন্ট্রেশন ডিফারেন্ট হলে প্ল্যান্টস এর উপর একটা ইম্প্যাক্ট হবে, হিউম্যান লাইফের উপর ইম্প্যাক্ট হবে, কোনটা মোর মানে যেখানে তুমি বসবাসযোগ্য জায়গা ওজনের লেয়ারে একটা নির্দিষ্ট বেশি যদি হয়ে যায় ওজন কনসেন্ট্রেশন, তাহলে সেটা আর থাকবে না। এগুলো ডিরাইভ করার জন্য ওদের একটা ধারণা ছিল যে ওয়েস্টার্ন যে জায়গাটা ইন্ডাস্ট্রি বেল্ট আছে, হোপফুলি সেখানে ওজন কনসেন্ট্রেশনটা বেশি হওয়ার কথা, এবং সেটা ওরা চেক করে ধরো দেখতে চাইছিল। আমি একটা জাস্ট সিম্পল এক্সাম্পল বলছি। এবার আমাদের এই স্যাম্পেল গুলো আমরা কালেক্ট করব, এইটা তো আর গোটা টোকিওর ওয়েস্টার্ন জোনের সবকটা গার্ডেনকে নেব না, একটা নির্দিষ্ট ভাবে আমরা 10টা গার্ডেনকে সিলেক্ট করেছি, এখানেও 10টা করেছি, কেউ এখানে 20টাও করতে পারতো, 10টা বড় কথা নয়। দ্য ইম্পর্টেন্ট টার্ম ইজ ছোট অল্প সংখ্যক বাগানের উপরে আমরা এই এক্সপেরিমেন্টটা চালিয়েছি। এবার চালিয়ে আমরা বলতে চাইছি যে এই যে এখানে একটা ডিফারেন্স আমরা পাবো, সাপোজ ধরো একটা ডিফারেন্স পেলাম, ধরো একটা এখানে পেলাম হচ্ছে 60, আর এখানে পেলাম হচ্ছে 70, একটা ইউনিট আছে, তাদের একটা ইউনিট দিয়ে মেপেছে, তাহলে এখানে একটা ট্রুলি একটা ডিফারেন্স তুমি দেখতে পাচ্ছ, একটায় 60 একটায় 70। নাও দ্য কোশ্চেন ইজ, এটা তো একটা ছোট্ট স্যাম্পেলের ডেটা, এইটা কি কোনোভাবে আমরা হোল জাপানের টোকিও শহরের একটা প্রপার্টি হিসেবে দেখতে চাই, তাহলে আমাকে তো এই স্যাম্পেলটার ডিফারেন্সটা দিয়ে বলে দিলে হবে না যে ডিফারেন্স আছে, ওইটা আমাকে দেখাতে হবে পুরো মানে পপুলেশনের রেসপেক্টে ডিফারেন্স আছে কিনা। এই প্রবলেমটা আমরা করব, এইটার নাম হচ্ছে টু স্যাম্পল টি টেস্ট। এটা আমরা আজকে হয়তো করতে পারবো না, আমরা ক্লাসে এটা করবো, আজকে সহজ ভার্সনটা করবো এটারই। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার প্রবলেম। এবার 1 নাম্বার প্রবলেমটাও ইন্টারেস্টিং। 1 নাম্বার প্রবলেমটা কি, সাপোজ ধরো তোমার এখানে অনেকগুলো বাগান আছে, সাপোজ সে দুটো মিলে ধরো 20 খানা গার্ডেন আছে, ইস্ট ওয়েস্ট মিলে, ওকে, 20 গার্ডেনস। আমি জাস্ট কি করব আজকে সেটা বলে দিয়ে তারপরে যাবো, তাহলে একটু বোঝা যাবে যে প্রবলেমটা কি। এবার আমি 20 গার্ডেনের ধরো কনসেন্ট্রেশনটা মেজার করলাম, অ্যাভারেজ কনসেন্ট্রেশন আমি ধরো পেলাম হচ্ছে 65। এখন আমার কাছে একটা প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডেটা ছিল যে টোকিও শহরে হিস্টোরিক্যালি বা আগের বছর বা সেন্সাস দেখাচ্ছে যে ওর ওজন কনসেন্ট্রেশন ছিল 63 এন্টায়ার শহরে। এটা অলরেডি একটা এক্সিস্টিং ইনফরমেশন হুইচ ইজ অলরেডি দেয়ার। মানে যদি আমি এরকম ভাবি যে ধরো কারেন্টলি আমাদের সেন্সাসে দেখতে পাবে যে কতজন আমাদের দেশের মানুষের অ্যাভারেজ লাইফ কত, সেটা সেন্সাসে লেখা আছে। এবার কোশ্চেন হচ্ছে সেটা ধরো 10 বছর আগে মেজার করা হয়েছিল, কারণ আজকে তো সেটা আপ টু ডেট নাও হতে পারে, বা সেটা ঠিক নাও হতে পারে, মানে মেজার করা হয়েছিল বলেই যে ঠিক তা তো নয়, ভুলও হতে পারে। তো এটা একটা সিমিলার টাইপের ইনফরমেশন হুইচ ইজ অলরেডি দেয়ার ইন দ্য সিস্টেম।
এখন আমরা বাগানে গিয়ে কারেন্টলি মেজার করে দেখছি যে 20 গার্ডেন্স, এবার ইস্ট ওয়েস্ট নয়, সব মিলে ধরো 20 গার্ডেন্স, সব জোনেরই আছে, নিয়ে আমরা দেখলাম 65। তো আমরা দেখতে পাচ্ছি যে এই 65 আর 63-র মধ্যে একটা ডিফারেন্স আছে। তাহলে কি আমরা বলতে পারি যে হিস্টোরিক্যাল ডেটাটা ভুল আছে, এটাকে আপডেট বা মডিফাই করা উচিত? রাইট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ডিসিশনগুলোকে আমরা বলি ডিসিশন মেকিং। এরকম ছত্রে ছত্রে ডেটা নিয়ে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করে করে বলা যায় যে এক্সিস্টিং ডেটাটা ভুল, নতুনটা ঠিক। ইভেন দিস কাইন্ড অফ এ রিসার্চ, একটা এক্সিস্টিং থিওরিজ আছে, তুমি একটা স্যাম্পল থেকে নিয়ে দেখছো সেই থিওরিটা মিলছে কি মিলছে না, দ্যাটস হোয়াট আওয়ার মেন অবজেক্টিভ। যদি না মেলে তার মানে ইউর রিসার্চ ইজ অ্যাকচুয়ালি গিভিং সাম কাইন্ড অফ এ কন্ট্রিবিউশন, রাইট, যে তুমি একটা মডিফাই করছো, মানুষকে সঠিক করছো সিস্টেমটাকে। বাট দ্য কোশ্চেন ইজ, একটা ছোট্ট স্যাম্পলের উপর বেস করে এটা কখনো বলা যায় না, কারণ এই 63টা তো একটা জেনারেল মেজার। এইবার আমরা শিখবো প্রথম, এটাকে আমরা বলি ওয়ান স্যাম্পল টি টেস্ট। এই কাজটা আমরা আজকে ফার্স্ট করবো, এটা খুব সহজ, এবং এইটা করে তারপরে পরেরটাই যাবো। সো দেয়ার আর মেনি ডিফারেন্ট টেস্ট। দেখো, দ্য ফিলসফি অ্যান্ড প্রিন্সিপাল ইজ সেম, কোথাও ডিফারেন্স নেই। একটা টেস্টিং ভালো করে বুঝলে, টি টেস্ট, অ্যানোভা, কাই স্কোয়ার থেকে আরম্ভ করে, এফ টেস্ট থেকে আরম্ভ করে, তুমি রিগ্রেশন করো, যা খুশি করো, প্রত্যেকটা টেস্টের ফিলসফি কিন্তু একই, সেম ফিলসফিতে দাঁড়িয়ে আছে। সুতরাং এই টেস্টটা ভালো করে বুঝতে পারলে বাকিগুলো সব একই রকম। আমি বাকিগুলো বলবো সিমিলার, তোমরা বুঝতে পেরে যাবে ও আচ্ছা এই কারণে সিমিলার। ওকে, তাহলে আমাদের আজকের প্রবলেম সলভিংটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, হুইচ ইজ প্রবাবলি দ্য ইজিয়েস্ট ওয়ান, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, পুরো পিকচারটা ভেতরে কি হচ্ছে। ইজ দ্য প্রবলেম ক্লিয়ার টু এভরিবডি? সবাই প্রবলেম বুঝেছো? এনি কোশ্চেন ইন দ্য প্রবলেম স্টেটমেন্ট? হ্যাঁ স্যার। একমাত্র রাকি জুই ছাড়া বাকিরা কেউ কমেন্ট করছে না। আই এম নট ভেরি শিওর কি বাকিরা কেউ শুনছে কিনা। আর সঙ্গে আছে আমাদের সঞ্চয়িতা মজুমদার। বুঝতে পেরেছি। ফাইন, আমি মাঝে মাঝে একবার দুবার বলবে, সবসময় বলতে হবে না, ঠিক আছে? তাহলে বোঝা যাবে যে ব্যাপারটা। আর যে কোনো, তোমরা একটা কথা বলছি যে সবাই এই জিনিসগুলোর সঙ্গে হয়তো অনেকে নতুন ইন্টারাক্ট করছো বা আগে দেখেছো, কিন্তু এইভাবে হয়তো নাও দেখতে পারো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা আপফ্রন্ট করবে। দেখো, যখন তুমি হাতে কলমে এটা রান করবে, পরের দিন গিয়ে তুমি পুরোটাই বুঝতে পারবে, কিন্তু আজকে একটু বুঝে থাকলে পরের দিন আমাদের সময় কম লাগবে, এই হচ্ছে মেন কথা, ঠিক আছে? ওকে, সো লেটস গো। ফাইন, সো প্রবলেম স্টেটমেন্ট ইজ আন্ডারস্টুড। নাও, এইবার এইটাতে যাওয়ার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে যে জিনিসটাকে বোঝা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল। ঠিক আছে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। এভরিওয়ান আন্ডারস্টুড নর্মাল। গল্পের মতন কানেক্ট করতে থাকো একটা একটা করে, তাহলে কিচ্ছু মনে রাখতে কষ্ট হবে না। দেখো, স্ট্যান্ডার্ড নর্মাল ইজ এ ভেরি ভেরি মানে সিম্পল কনসেপ্ট। এবার অনেকেই জানে এটা কি জিনিস, কিন্তু এর রোল ইজ লার্জার, মানে ইট হ্যাজ এ গ্রেট রোল। সেই জন্য ভেতরের পিকচারটা একবার দেখা দরকার আছে, এবং খুব সিম্পল পিকচার। সো লেটস সে দিস ইজ হোয়াট ফিউ গ্রাফস। এটা আমি আর এর থেকেই ড্র করছি। আই উইল শেয়ার দিস কোড। এইটা আমরা আরেই রান করেছি। এগুলো আসলে কি জিনিস? আসলে হচ্ছে দেখো, এই রেড কালারটা ছাড়া এই যে এইটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। এই নর্মাল যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে থাকে, আর হচ্ছে থাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো, প্রত্যেকটার আছে। এই নর্মাল ডিস্ট্রিবিউশনটার মিন হচ্ছে 3 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2। 3 মানে মাঝখানটা মিনটা এই জায়গাটা হচ্ছে 3। দেখো, 3 না, সরি, -3। এটা 0, এটা -3, এবং এর ডেভিয়েশনটা হচ্ছে 2। এই কালার, পিঙ্ক কালারের যেটা আমি বলছি, সেরকম একটা ব্লু কালারের আরেকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি আরেকটা নর্মাল নিয়েছি, তাকে আমরা বলছি যে এর মিন 3, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3। এটা ব্লু। সেরকম ব্ল্যাকেরও আমরা একটা নিয়েছি। তার মানে এই নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটারটা হচ্ছে মিন, আর কি হচ্ছে এসডি। দেখো, মজার বিষয়, এই মিন আর এসডি যদি চেঞ্জ হতে থাকে, তাহলে ডিস্ট্রিবিউশনের ছবিটাও বদলাতে থাকে। স্ট্রাকচার কার্ভটা একই রকম থাকবে, বাট কার্ভের যে স্ট্রেচ বা লেংথ বা হাইট, এগুলো ডিফারেন্ট হবে, কিন্তু নেচার ইজ স্টিল লাইক এ বেল শেপ, বিকজ দে আর অল নর্মাল। নাও দ্য কোশ্চেন ইজ, তাহলে এখন একটা জিনিস হচ্ছে যে এই জিনিসটাকে একটা জেনারেল স্ট্রাকচারে ফেলা যায় কিনা। জেনারেল স্ট্রাকচার মানে, সাপোজ ধরো, লেটস, এখানে আমি লিখেছি, ইফ এ র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন মিউ সিগমা,
দেন দ্য নিউ র্যান্ডম ভ্যারিয়েবল, আরেকটা ধরো র্যান্ডম ভ্যারিয়েবল তৈরি করছি জেড। জেড এর ডেফিনেশনটা কি দিয়েছি? এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই সিগমা। এইটা যদি আমি করতাম তাহলে কি হতো? লেটস লুক ইনটু দ্য ব্ল্যাক ওয়ান। তুমি কি করছো আসলে? প্রত্যেকটা এক্স কে, মানে আমি যদি এইখানে আঁকি, তার মানে যদি আমরা এইখানটা আঁকতাম, লেটস সে ধরো আমি যদি এইটাতে আঁকতাম, মনে করো এইটা হচ্ছে আমার একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, এবং এই নর্মাল ডিস্ট্রিবিউশনটার মধ্যে এইদিকে হচ্ছে এক্স আছে, এটা হচ্ছে মিউ, এই মাঝখানের পয়েন্টটা হচ্ছে মিউ মিন, আর অফকোর্স একটা সিগমা আছে, ডেভিয়েশন একটা সিগমা আছে, এরকম একটা সিগমা বলে ডেভিয়েশন আছে। এখন আমি কি করতে চাইছি? নতুন মানে প্রত্যেকটা এক্স কে আমি তার থেকে ওর মিনটাকে মাইনাস করছি। এটা যদি করতাম তাহলে ছবিটা কি হতো কেউ বলতে পারো? শিফট হয়ে এইদিকে চলে আসতো। এম আই নট রাইট? কারণ সবকটা এক্স যদি মাইনাস মিউ করে সরে কনস্ট্যান্ট ডিস্টেন্স, তাহলে এটা ছিল আগের, এখন এক্স মাইনাস মিউ করলে পুরো ছবিটা এখানে চলে আসবে। আসবে কিনা? ইয়েস অর নো? প্লিজ টেল মি ইয়েস অর নো। গ্রেট, ফাইন। এবার হোয়াট আই এম ডুইং, শুধু এইটাই করলাম না, এটাকে আবার আমি সিগমা দিয়ে ডিভাইড করে দিলাম। তার মানে কি হচ্ছে, এই জায়গাটা মানে অরিজিনালি ধরো গ্রাফটা ছিল এইরকম, তাহলে শিফট করছে দু সাইড থেকেই করবে, কারণ নেগেটিভ গুলো এই এই দিকেও সরবে, এই দিকেও সরবে, রাইট? কারণ তুমি দুটোকেই চাপাচ্ছ, এর এই যে স্প্রেডটা কিন্তু চাপবে, তো চেপে অনেকটা ফিগারটা এইরকম টাইপের হয়ে দাঁড়াবে, এরকম টাইপের হয়ে দাঁড়াবে, শিফট হবে এবং এরকম হয়ে দাঁড়াবে। তার মানে এক্স মাইনাস মিউ দিয়ে শিফট হলো, ধরো এটা শিফট হয়ে এইটা ধরো এইখানে ছিল এক্স, এইদিকে শিফট হলো প্রথমে, এইরকম হলো একদম সেম, তারপরে আবার এইটা স্কুইজড হয়ে গেল, ওই ডিভাইড করার জন্য এরকম টাইপের একটা স্ট্রাকচার হয়ে গেল। মানে তুমি কি করলে? হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি বললে যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের এই যে দূরত্বটা, আমরা প্রত্যেকটা পয়েন্ট তো মিন থেকে কিছুটা দূরে আছে, রাইট? আমরা বলছি কত স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দূরে আছে সেইটাকে মেজার করতে চাইছি। মানে ইনস্টেড অফ গেটিং এ এক্সাক্ট ভ্যালু, আমরা চাইছি হচ্ছে একটা উইথ রেসপেক্ট টু দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বলো কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে হোয়াট ডু আই মিন বাই দ্যাট? ভেরি সিম্পল। আমরা বলতে চাইছি যে তোমার একটা এন সিগমা যদি থাকে, এটা ধরো 5, মিনটা 5 আর ডেভিয়েশনটা ধরো 2, তাহলে যদি একটা পয়েন্ট নাও এক্স, ধরো এইখানে আছে 8, রাইট? 8 প্রবাবিলিটি হচ্ছে এইটা। আমার এখন প্রশ্ন হচ্ছে যে আমি বলতে চাইছি যে এটা কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে 8 পয়েন্টটা, আমরা কিভাবে বার করব? 8 মাইনাস 5 ডিভাইডেড বাই 2। এটা যদি বার করি তাহলে আমার কত আসবে? 3/2 আসবে, 3/2, তার মানে 1.5। তার মানে আমি বলতে চাইছি যে মিনের থেকে ও 1.5 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে। এম আই রাইট অর নট? টেল মি ইয়েস অর নো। এনি কোশ্চেন প্লিজ টেল মি। ইয়েস স্যার। রাইট। মানে স্যার হ্যাঁ স্যার একটা জাস্ট হ্যাঁ বলছি যে তার মানে যে কোনো পয়েন্টের যে মানে জায়গাটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেসপেক্টে বের করা। কারেক্ট। মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেসপেক্টে বার করা, ওর মিন থেকে। আমি বলছি এই 8 ডিস্টেন্সটা ওই ডিস্ট্রিবিউশনের মিন থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে, তাহলে আমি লিখতে পারি 1.5। এম আই রাইট অর নট? এম আই রাইট? তার মানে হোয়াট আই এম সেইং ইজ যে এই যে আমি, তার মানে এটা কি এক্স যেটা তুমি বার করতে চাইছো, এটা হচ্ছে তার মিউ, এটা হচ্ছে তার সিগমা। তার মানে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, এটা তুমি যদি করে ফেলো তাহলে তুমি কি করলে আসলে? এইটাই মেজার করছো যে ফর এনি আরবিট্রারি নর্মাল ডিস্ট্রিবিউশন, যদি তুমি একটা এক্স নাও তাহলে সেটা তার মিনের থেকে সেই ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেসপেক্টে কত টাইম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে সেইটা হচ্ছে বলবে। এম আই রাইট অর নট? তার মানে হোয়াট আই এম ডুইং ইজ নাও আমি কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ডিস্ট্রিবিউশনকে ভুলে যাচ্ছি। আমি বলছি ভাই তোমার কাছে যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, যে ফাইন, তুমি আমাকে বলো যে এনি আরবিট্রারি পয়েন্ট এক্স
সেটা যেই ডিস্ট্রিবিউশনটার কথা তুমি বলছো তার মিন থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে, সেটা হচ্ছে সবসময় এই মেট্রিক, এটা করলে পরে সেটাই তুমি পাবে। এবং মজার ব্যাপার হচ্ছে যদি এইটা করা যায় তাহলে সবকটা নর্মাল ডিস্ট্রিবিউশনটা স্টিল নর্মাল থাকে, কিন্তু একটু আইদার স্কুইজড হবে, ডিসপ্লেসড হবে, এদিক ওদিক এই দুটো সাইড স্ট্রেচ গুলো কমতে পারে বা বাড়তে পারে বিকজ অফ দিস ট্রান্সফরমেশন। কিন্তু আলটিমেটলি এই যে নতুন নর্মালটা আসলো, এইটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড নর্মাল, বিকজ এভরি নর্মাল ক্যান বি কনভার্টেড টু এ স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ। হাউ? You just take x and take the mu and sigma of the distribution and do this transformation, then you will get a standard normal curve for which mean will be 0 and standard deviation will be 1. তার মানে এটা অনেকটা আমাদের একটা জেনারেল ম্যাপিং এর মতন করলাম। তার মানে এবার আমাদের এই ছবিটা যদি আসো তাহলে আশা করি বুঝতে পারবে। এইখানে আমরা একটা কাজ করেছি, বিভিন্ন এইটাকে নিয়েছি, এইটাকে নিয়েছি, এইটাকে নিয়েছি, এদের প্রত্যেকটা রেসপেক্টে এখানে যদি প্রত্যেকটা পয়েন্টকে তুমি এর যা এক্স আছে মাইনাস এই 6/0.7 করো, তাহলে এই পুরো কার্ভটা এখানে এসে পড়বে। এখানে এসে এই গ্রাফের সবকটা এক্স কে যদি তুমি এক্স -3 তার মানে +3/2 যদি করো, তাহলে এ গিয়ে এই কার্ভটা মিট করবে। সিমিলারলি এর প্রত্যেকটাকে দিয়ে তুমি যদি এই ট্রান্সফরমেশনটা করো এক্স মাইনাস এটা 3/3, তাহলে এ গিয়ে এই কার্ভটায় পড়বে। সো আর ইউ গেটিং হোয়াট আই এম ডুইং? সো নাও উই আর ট্রাইং টু ফিগার আউট এ স্ট্যান্ডার্ড নর্মাল from any normal distribution. You can reach there just by using this transformation. Is that clear? Is that clear? Yes, sir. Now the interesting part. Now the question is why I am doing all these things, all crap things. The reason is এই যে গ্রাফটা যেটা অরিজিনাল ছিল সেটা যে তোমার একটা কিছু হয়ে চেঞ্জ হয়ে এরকম স্কুইজড গ্রাফ হলো, তাতে একটা ঘটনা কিন্তু ঘটলো। ধরো এইখানে যে এক্সটা ছিল আর এইখানে যে এক্সটা ছিল সেটা এ এখানে চলে এলো আর এটা এখানে চলে এলো। আমি বলছি এদের মধ্যে ডিস্টেন্সটা এটা সমান নাও হতে পারে বিকজ ইটস ট্রান্সফর্ম, কিন্তু একটা কথা বলা যাবে যে এ কিন্তু এর থেকে ছোটই আছে, এখানেও তাই আছে, বিকজ ইউ আর ডুইং দ্য সিমিলার ট্রান্সফরমেশন। তার মানে যার দুটো এখানে যে দুটো এক্স মানে x1 x2 x3 তিনটে পয়েন্ট যদি হয় এই গ্রাফটাতে, যদি তিনটে পয়েন্ট হয় পরপর থাকে, এটা x1 এটা x2 এটা x3, এরা কিন্তু এখানেও এরকমই থাকবে, x1 x2 x3 ওই থাকবে, হয়তো এদের মধ্যেকার ডিস্টেন্সটা ছোট হবে, এটার মতন হবে না। সো হোয়াট আই এম সেইং ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, নেচার অফ দ্য গ্রাফ অ্যান্ড প্রবাবিলিস্টিক মানে ব্যাপারগুলো সব একই থাকবে। মানে আমি বলতে চাইছি যে আগে যদি এই 3 আর 4 এই দুটোর মধ্যে এতটুকু প্রবাবিলিটি হতো, এখানে যখন আসবে তখনও কিন্তু 3 আর 4 এর এইটা ছোট হয়ে যাবে, গিয়ে প্রবাবিলিটিটা কিন্তু সেমই থাকবে, ওইটার কোনো চেঞ্জ হবে না, বিকজ ইউ আর মার্জিং এভরিথিং ইনটু দিস পয়েন্ট। তার মানে ওর ফ্রিকোয়েন্সি গুলো তো এখানে আসবে, ওই সেম ফ্রিকোয়েন্সি গুলো এখানে ঘুরে ঘুরে আসবে। সো ইন টার্মস অফ এই জিনিসটা কিন্তু সেমই থাকবে। সো হোয়াট আই এম অ্যাকচুয়ালি ট্রাইং টু do, I'm trying to find out a general normal distribution. I can go that from any normal distribution I can go there, but when I reach there the property of normal distribution doesn't get deflected or changed. তার মানে ওইটা সেমই থাকলো, তার মানে নেচার ইজ সেম, অল দ্য আদার রিলেশনস আর সেম, বাট স্টিল আমরা সবাইকে নিয়ে একটা জেনারেল জায়গায় নিয়ে যেতে পারছি আর কি। ওকে, সো দেয়ার আর মেনি ম্যাথমেটিক্যাল থিওরেমস বিহাইন্ড অল দিস থিংস. So I am trying to explain everything intuitively. So এই ট্রান্সফরমেশনটা দিলে সবাইকে আমরা একটা জেনারেল স্ট্রাকচারে আনলাম, মাইন্ড ইট, তাতে কিন্তু অ্যাকচুয়াল নেচারের কোনো চেঞ্জ হচ্ছে না। বাট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ এখানে তুমি অ্যাকচুয়াল ইউনিটের ভাষায় বলতে পারছিলে যে ভাই এটা 3 মিটার, এটা ধর এটা -3 আর এটা -2। এখানে যখন চলে আসবে তখন আমরা এই মিটারের টার্মসে বলতে পারবো না, তখন আমরা বলবো এটা থেকে এটা ডিস্টেন্স সার্টেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে, রাইট? সার্টেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে। যেহেতু এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে গিয়ে 1, মানে যে স্ট্যান্ডার্ড নর্মালের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1, তার মানে এখানে 1, এটা 0, এটা 1, এটা 2, তার মানে 1 থেকে 2 মানে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে। সেটাই এখানে এই অরিজিনাল কার্ভে 1 থেকে 2 পয়েন্ট, মানে এই দুটো পয়েন্ট ধরো, এই যে এইটা এই দুটো পয়েন্ট ধরো, একটা এখানে আছে, অরিজিনাল কার্ভটা এখানে ধরো আছে, সো এই পয়েন্টটা এইখানে আর এই পয়েন্টটা এইখানে।
এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা অন্য, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 থেকে 2 মানে 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে এখানে এই ডিস্টেন্সটা হবে, যদি এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 3 হয় তাহলে 6 হবে সরি 3 ডিস্টেন্স হবে। এম আই রাইট? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? কি বলছি আমি? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? হ্যাঁ স্যার। তার মানে স্যার বলছি যে স্যার হ্যাঁ, বলুন। মানে হ্যাঁ, বলুন। যে কোনো ডিস্ট্রিবিউশনকে সিমেট্রিক অ্যাবাউট মিন করা হচ্ছে তো? সেটা তো আছেই, যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশন দুটোই দেখো, সিমেট্রিক তো এরা দুজনে আগেই ছিল। মানে আমি যখন এটাকে চেঞ্জ করিনি তখনও সিমেট্রিকই ছিল, তখনও সিমেট্রিকই ছিল। মানে আমি বলছি যখন আমি বুঝতে পেরেছি। এইটা এবার ছিল কোশ্চেনটা তখনও যদি আমি কিন্তু আমি বলছি ধরো এইটা আর এইটা, এই দুটোর যে ডিস্টেন্স, এই যখন স্ট্যান্ডার্ড নর্মালে ম্যাপড হচ্ছে, ধরো স্ট্যান্ডার্ড নর্মালটা এরকম হয়ে গেছে, তাহলে এই পয়েন্টটা ম্যাপ হয়েছে ধরো এখানটায়, এই পয়েন্টটা ম্যাপ হয়েছে ধরো এইখানটায়, এটা ধরো 1, এটা ধরো 2। তার মানে এটার থেকে এটা, এগুলো সব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইউনিটে লেখা আছে। 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে। তাহলে সেক্ষেত্রে এই গ্রাফটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 3 হয় তাহলে এদের দুজনের মধ্যেকার ডিস্টেন্স কিন্তু 3। এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যেহেতু 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে 3, সো দিস হিয়ার ইট শুড বি 3। সিমিলারলি যদি আরেকটা তুমি ডিস্ট্রিবিউশন নাও যেখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4, সেক্ষেত্রে কিন্তু এর যে ম্যাপিং এইটা আর এর যে ম্যাপিং এইটা, এই ডিস্টেন্সটা কিন্তু 4। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ইয়েস স্যার। সো প্লিজ ট্রাই টু মানে আন্ডারস্ট্যান্ড। কনভারসেশন হচ্ছে জাস্ট কিছু। মানে আর তাহলে স্যার বলছি যদি যদি স্যার হ্যাঁ বলো। স্যার বলো। যদি আমরা এই নরমাল ডিস্ট্রিবিউশন না নিয়ে হয় পজিটিভ স্কিউড বা নেগেটিভ স্কিউড নিই তাহলে কি এটা পজিটিভ স্কিউড নেগেটিভ স্কিউড যদি তুমি নাও, হ্যাঁ তাহলে তাহলে এটা যদি জেড স্কোর বের করে যদি বসাই তাহলে সেটাও পজিটিভ স্কিউডই থাকবে। যেটা পজিটিভ স্কিউড সেটা পজিটিভ আচ্ছা। স্কিউডই থাকবে। মানে বাট দ্য ইন টার্মস অফ মানে নিচের এক্স অ্যাক্সিসে ওই সিগমা গুলো আসবে স্ট্যান্ডার্ড কারেক্ট আসবে এটা কারেক্ট। ধরো এইরকম একটা ডিস্ট্রিবিউশন আছে, তাকে তুমি যদি স্কুইজ করো তাহলে ও হয়তো এরকম হতে পারে, বাট স্টিল দ্য নেচার উইল বি পজিটিভ স্কিউ। আর ইউ হ্যাঁ গেটিং স্যার বুঝতে পেরেছি। রাইট? দেখো আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ইয়েস কি, স্যার আই এম গেটিং। সেজন্য যখন প্রপার নর্মাল ডিস্ট্রিবিউশন হবে তখন খুব মজার ঘটনা ঘটবে। স্ট্যান্ডার্ড নর্মালে সহজে চলে যাব এবং গিয়ে আমরা এখন সবকিছু ইন টার্মস অফ ডেভিয়েশন কথা বলবো। তার মানে স্ট্যান্ডার্ড নর্মালে 0 হচ্ছে মিন, আর তার কোঅর্ডিনেট যে ডান দিকে সরবো 1 2 3 সেগুলো হচ্ছে 1 স্ট্যান্ডার্ড, 2 স্ট্যান্ডার্ড, 3 স্ট্যান্ডার্ড, সো অন। ইজ দ্যাট ক্লিয়ার? ফাইন। নাও লেটস go back to our main slide. So this is what all the things, it's very important. এবার এখন আমাদের একটা কাজ করছি, স্ট্যান্ডার্ড নর্মালটাকে এখানে নিলাম, এবার স্ট্যান্ডার্ড নর্মাল নিয়ে আমরা কাজ করবো। দেখো কি সুন্দর কানেক্ট হয়ে যাবে। এবার সিএলটির সঙ্গে কানেক্ট করলেই ইনফারেন্সের একটা ফ্রেমওয়ার্ক তৈরি হবে। নাও what is my target? I need to find out what is the probability of, so what I said, z is a standard normal ভ্যারিয়েট, মানে জেড এই ডিস্ট্রিবিউশনটাকে ফলো করছে, মানে কি n01 মানে মিন 0 সিগমা 1, তার মানে এটা স্ট্যান্ডার্ড নর্মাল। তার মানে জেড কে আমরা বলবো স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট। মানে এখন জেড কথাটা নর্মালি যখন নর্মাল বলি তখন আমরা এক্স বলি, ওয়াই বলি, এক্স বার বলি, কিন্তু যখনই স্ট্যান্ডার্ড নর্মাল কথাটা ইউজ হয় র্যান্ডম ভ্যারিয়েবলটার নাম চেঞ্জ হয়ে জেড হয়ে যায়। এটা একটা জেনারেল স্ট্যান্ডার্ড, কেউ এক্স বলতেও পারো, তাতে কোনো কিছু যায় আসে না। হোয়াট আই মিন, জেড হচ্ছে এরকম একটা ডিস্ট্রিবিউশনকে ফলো করছে যেটা স্ট্যান্ডার্ড নর্মাল। ওকে, তো এবার এইখানে সো দেখো 0 1 2 3 4 আর 0 হচ্ছে মিন, আর এক এক করে ডেভিয়েশন প্রত্যেকটার। সো দিস ইজ হোয়াট এস, এটা n01 মানে স্ট্যান্ডার্ড নর্মাল। তো এবার আমি বলতে চাইছি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ইজ জেড লেস দেন ইকুয়ালস টু 1। সো লেস দেন ইকুয়ালস টু 1 মানে জেড মানে এইদিকে যাচ্ছে। এখন এক্স বলছি না, এটাকে জেড বলছি যেহেতু স্ট্যান্ডার্ড নর্মাল। তার মানে আমি বলছি 1 মানে ধরো এই জিনিসটা 1 মানে এইটা, জেড ইকুয়ালস টু 1, এইটা হচ্ছে 1, ঠিক আছে? সো ইট ইজ লিটল, এটা ঠিক জায়গায় নেই যদিও, সো লেট মি মেক ইট লিটল প্রপার। এটা আর একটু ডান দিকে আসবে আর কি, ঠিক আছে, বাঁ দিকে এইখানটায় আসবে, মানে গ্রাফটা ঠিক করছি আর কি, আপনি হাতে আঁকা গ্রাফ। সো দিস ইজ সামথিং লাইক দিস, এইরকম এই জায়গাটায় আসবে এক্স ইকুয়ালস টু 1, জেড ইকুয়ালস টু 1। দেখো 0 থেকে 1 ইউনিট দূরে, মানে এইটুকু, এটা 1 ইউনিট। তো হোয়াট ইজ আই এম আস্কিং, জেড লেস দেন
ইকুয়ালস টু 1। এটার প্রবাবিলিটি কত? এটার প্রবাবিলিটি কত মানে মানে জেড গুলো যে বিভিন্ন ভ্যালু নিচ্ছে এখান থেকে নিয়ে দিয়ে এই পর্যন্ত, মানে এই পুরো অংশটাই যে এই এরিয়াটা, এই পুরোটার কথা আমরা জানতে চাইছি এটা কত। এই যে পুরো এরিয়াটাকে যদি তুমি ব্রাশ আপ করো, প্রবাবিলিটি পুরোটাই, মানে অল পসিবল ভ্যালুজ অফ জেড হুইচ ইজ লেস দেন 1, তার মানে এই পুরো সাইডটা, এই এখান থেকে নিয়ে এই যে গ্রাফটা গেল, এই গিয়ে এই পুরো এরম লম্বা হয়ে নামলো, এই পুরো জায়গাটার আমরা প্রবাবিলিটি বার করতে চাইছি। প্রবাবিলিটি মানে কিন্তু এই যে এই উপরের দিকের অংশগুলো হচ্ছে প্রবাবিলিটি, এই উপরের দিকের হাইট গুলো, তার মানে এই এরিয়াটাই হচ্ছে ওই প্রবাবিলিটি। এম আই রাইট? তার মানে এই ছবিটা থেকে আমাকে বার করতে হবে শুধু এই এরিয়াটা, এটাই আমার কাজ। মানে আমরা বার করবো না এত কষ্ট করে, সব করবে আর আমরা খালি ওকে করবো। সো আই হোপ ইট ইজ ক্লিয়ার টু এভরিবডি what I mean by this figure. So I need to calculate this left hand side. কিভাবে আমরা ক্যালকুলেট করব? So let's go to our R window and see the calculation. Okay? একটু নিচের দিকে গিয়ে করছি। Okay? So fresh. Right. এবার যেমন আমরা বলেছিলাম, তার মানে আমরা বলতে চাইছি একটা নরমাল, আমরা বলেছিলাম কি নর্ম, রাইট? তোমরা মনে থাকবে পি নর্ম, ডি নর্ম, এগুলো হচ্ছে নর্মাল ফাংশনের ডি নর্ম, পি নর্ম, এগুলো হচ্ছে আমরা সব বলেছিলাম আগের দিন। তো আমরা বলেছিলাম যে যদি এইটা আমরা বার করি, পি নর্ম মানে কিউমুলেটিভ প্রবাবিলিটি, তাহলে এখানটায় করি আমরা। তার মানে আমরা বলেছিলাম পি নর্ম, প্রথমে হচ্ছে ডি নর্ম, পি নর্ম, বিভিন্ন ধরনের জিনিস, আর নর্ম, এগুলো মেনলি লাগে। আরেকটা হচ্ছে কিউ নর্ম। ভালো করে বোঝো জিনিসটা কি। আমরা যখন বলি ডি নর্ম, এখানে লিখলাম এক্স, এখানে লিখলাম মিউ, মিন ইকুয়ালস টু 5, এসডি ইকুয়ালস টু 7। এটার মানে হচ্ছে আমি বলতে চাইছি যে 5 এবং 7, 5 মিন এবং 7 স্প্রেড, এরকম একটা ডিস্ট্রিবিউশনে এক্স এর ভ্যালু ধরো দিলে তুমি 2, তার মানে এই সব জায়গায় হবে 2। তাহলে এই মেজারটা কত, এইটা আমরা বলি এইটা দিয়ে বার করি। এইটাকে যদি বার করতে হয়, মানে ওর প্রবাবিলিটিটা যদি বার করতে হয়, এই ডি নর্মটা দিয়ে বার করে। আচ্ছা, যদি আমরা লিখি পি নর্ম 2, মিন 5, এসডি ইকুয়ালস টু 7, জাস্ট ডিপ নর্মের জায়গায় বাইনোমিয়াল অন্য কিছু বসানো যেতে পারে। এটার মানে হচ্ছে আমরা বার করতে চাইছি বাঁ দিক থেকে একদম এই ডিস্ট্রিবিউশনটা শেষ থেকে এই 2 পর্যন্ত এই সমস্ত এরিয়ার প্রবাবিলিটি আমরা বার করতে চাই। এটাকে আমরা কিউমুলেটিভ প্রবাবিলিটি বলি, রাইট? এটা আগের দিন আমরা শিখেছিলাম, রাইট? আবার এবার যদি বলে কিউ নর্ম লিখে এখানে যদি আমি লিখি ধরো এই মেজারটা একটা ভ্যালু ধরো আছে, প্রবাবিলিটি ভ্যালু, সেটা ধরো পয়েন্ট কিছু একটা, ধরো 0.001, হ্যাঁ, এই উচ্চতাটা ধরো, রাইট? মানে ধরো এই উচ্চতাটা না, মনে করো এই পুরো জিনিসটা, এই যে এই বাদিকের এরিয়াটা ধরো 0.05, তাহলে আমি যদি লিখি 0.05, মিন 5, এসডি ইকুয়ালস টু 7, তাহলে এ আমাকে কি রিটার্ন করবে? এই 2 ভ্যালুটা রিটার্ন করবে। মানে এই ডি নর্ম আর পি নর্ম তুমি এক্স দিলে পরে ও প্রবাবিলিটি গুলোকে দেয়, মানে ডি নর্ম এক্সাক্ট প্রবাবিলিটিটা দেয়, আর পি নর্ম আগের থেকে নিয়ে ওই পয়েন্ট অবধি সবার প্রবাবিলিটি যোগ করে দেয়। কিউ নর্মটা জাস্ট রিভার্স, তুমি এখানে দেবে প্রবাবিলিটি, পাবে হচ্ছে ওর এক্স ভ্যালুটা। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? এটা অনেকবার বললাম, আশা করি এটা এবার ক্লিয়ার। ইজ দ্যাট ফাইন? হ্যাঁ স্যার, আগে বলেছিলেন তো এগুলো। কারেক্ট। তাহলে এবার আমরা এই অঙ্কটা যদি করতে চাই, যে অঙ্কটা এখন আমরা করতে চাইছিলাম এইটা, আমাকে তোমরা বলো এইটা আমরা কিভাবে বার করব? z less than 1, n 0 1, তাহলে আমরা কি ডিস্ট্রিবিউশন নেব যার মিন হচ্ছে গিয়ে, তাহলে আরে কি লিখবো? তার আমরা কি জানতে চাইছি? z less than 1 টাকে জানতে চাইছি। তার মানে আমরা কি অ্যাকচুয়ালি জানতে চাইছি? এরকম একটা গ্রাফ নেব, যেই গ্রাফটার মিন হচ্ছে গিয়ে 0 আর ডেভিয়েশন হচ্ছে গিয়ে 1, বিকজ ইট ফলোজ দিস ডিস্ট্রিবিউশন। তাহলে তার এখানে
জেড লেস দেন 1 মানে 1 এ একটা প্লট করবো, এরকম একটা 1 থাকবে, আর আগের বাদিকের সমস্ত এরিয়াটাকে আমি খুঁজে পেতে চাইছি। এম আই রাইট অর নট? বলো তাহলে কি লিখবো, কোডটা কি লিখবো বলো দেখি। ডান দিকে হবে স্যার, 1 বললে ডান দিকে হবে তো। আচ্ছা 1 তো ডান দিকে, যাই হোক ডান দিক বাদিক ভুলে যাও, কোথাও একটা দাগ দিলাম, ঠিক আছে? না স্যার, প্লাস মাইনাস মানে তো স্যার ডান দিকে, প্লাস করে ডান দিকে হবে। ডান দিকেই হবে, তাহলে এই পুরো জায়গাটা তুমি জানতে চাইছো, মিডিলটা 0। তাহলে কি লিখবো বলো কোডটা? Now tell me the code. কোডটা কি লিখবো বলো? Anyone? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। What is the code? So I will use, first of all, কি ইউজ করবো? P norm, কারণ আমার কিউমুলেটিভ প্রবাবিলিটি লাগবে, তাই না? এই পুরো জিনিসটার এটা যদি 1 হয় তাহলে এর বাদিকের সমস্তটার প্রবাবিলিটি লাগবে, কারণ বলেছি জেড লেস দেন ইকুয়ালস টু 1, তার মানে জেড এর ভ্যালুটার বাদিকে সব কটা যা যা আছে এটা 1, এটা ইকুয়াল টু 1, তার মানে আমি পুরো এই জিনিসটাকে খুঁজতে চাইছি। তাহলে এটা হচ্ছে পি নর্ম হবে, কারণ কিউমুলেটিভ প্রবাবিলিটি। কাকে সাপ্লাই করব? এই 1 কে সাপ্লাই করব, আর মিউ হচ্ছে কি, মানে মিন হচ্ছে কি 0 আর সিগমা হচ্ছে কি 1। এটা যদি চালাই I will get a result. Suppose if I write P norm inside your bracket, আমি বলেছি 1টা কোথায় আছে, কমা, এটা দেখো এখানে দেখাচ্ছে মিন 0 SD equal to 1। কিছু যদি না লেখো তাহলেও ধরে নেবে মিন 0 SD equal to 1। যদি লেখো মিন ইকুয়াল টু 0 কোনো অসুবিধা নেই, SD equal to 1 সেটাও লিখতে পারো। সো লেটস রাইট মিন ইকুয়ালস টু 0, SD equals to 1. Okay, if I run then I will get 88.84। তার মানে what does it mean? তার মানে একের বাদিকের এই যে এরিয়াটা এটা হচ্ছে 0.84, পুরো এরিয়াটা হচ্ছে 1, প্রবাবিলিটি সবটা হচ্ছে 1, তার মানে 84% এরিয়া কিন্তু এর বাদিকে আছে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি কি আমি বললাম? সো হোয়াট ইজ দ্য অ্যান্সার? অ্যান্সার ইজ দিস ওয়ান। এই এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমি এটাতে তারপরে 0 থেকে এই 1 পর্যন্ত 34.14 আসবে। 0 থেকে 1 পর্যন্ত, নট 0 থেকে, একদম মাইনাস ইনফিনিটি থেকে। 34.14। এটা তো 84.84, মানে 84%। কারেক্ট, মানে এই পুরো এরিয়াটা বাদিকে যত এরিয়াটা দেখছো এগুলো সবটা যদি যোগ করো, টোটাল করলে তুমি পাবে 0.84, আর বাকিটুকু এই ডান দিকে আছে, মানে 0.26 মতন ডান দিকে আছে। টোটালটা 1 হয় সবসময়, কারণ প্রবাবিলিটি যে কোনো ইভেন্ট, মানে যদি তুমি টোটাল প্রবাবিলিটি 1 হয় সবসময়, তাই না? যতগুলো আউটকাম আছে কোনো না কোনোটা তো হবেই। এক্স এর ভ্যালু কোনো না কোনো, জেড এর ভ্যালু কিছু না কিছু হবেই। ইফ ইউ চুজ এ ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তো তুমি যাই টানো না কেন জেড এর কিছু না কিছু ভ্যালু পাবেই। তার মানে টোটাল প্রবাবিলিটি ইজ অলওয়েজ 1, ঠিক আছে? তা যদি এই পুরো গ্রাফটার ভেতরে জায়গাটা 1, কিন্তু আমি বলছি একের থেকে ছোট যদি বলো তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে 0.84। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? মানে 841347। দেখো এবার ঘটনা হচ্ছে এই পি নর্ম দিয়ে আমি এই প্রবাবিলিটিটা বার করতে পারি, ঠিক আছে? কিন্তু লাস্টে আমি একটা জিনিস লিখেছি, লোয়ার টেল ইকুয়ালস টু ট্রু। এটা একটুখানি বোঝা আছে, তাহলে আর মানে এইগুলো সিমেট্রিক্যাল কার্ভ। যদি দেখো লক্ষ্য করো এই নর্মাল গুলো হচ্ছে প্রত্যেকটাই সিমেট্রিক্যাল ফিগার, ঠিক আছে? সিমেট্রিক্যাল। এবার সিমেট্রিক্যাল ফিগার মানে এর দুটো টেল আছে, এটাকে আমরা বলি লোয়ার টেল, এইটাকে আমরা বলি আপার টেল। মানে বড়টা আপার, ছোটটা লোয়ার, মানে ডান দিকে যেটা আছে সেটা আপার টেল, বাঁ দিকেরটা লোয়ার টেল। নর্মালি কিছু যদি আমি না লিখি তাহলে লোয়ার টেল মানে ট্রু, মানে এটা থাকে লেখা। যদি আমি এখানে লিখে দিতাম লোয়ার টেল, লোয়ার ডট টেল ট্রু, তাহলে দেখবে অ্যান্সারটা চেঞ্জ হতো না, কারণ বাই ডিফল্ট ইট ইজ অলওয়েজ লোয়ার টেল ট্রু। দেখো 84ই আছে। কিন্তু যদি এটাকে ফলস করে দাও তাহলে একটা মজার জিনিস ঘটবে। এটার মানে হচ্ছে ভাই আমি বলতে চাইছি যে লোয়ার টেল বলে কিছু নেই। দেন ইফ ইউ রান দিস কোড, সো ইউ আর গেটিং আনাদার রেজাল্ট হুইচ ইজ কল্ড 0.1586, এরকম একটা তুমি নাম্বার পেলে। সো হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস
তখন এটার মানেটা হচ্ছে এই পাশের এরিয়াটাকে বোঝায়। ওকে, লোয়ার টেল ফলস মানে আমি বলতে চাইছি লোয়ার টেলটা বাদ, তার মানে আপার টেল থেকে ও কনসিডার করছে, তার মানে তখন যে রেজাল্টটা দেখাবে সেটা হচ্ছে এইটা। তাহলে তুমি এর উত্তরটা এইটা যে পেলে সেটা আরেকভাবে পেতে পারো। কিভাবে? আরেকটা আমরা কিভাবে পেতে পারি, লোয়ার টেলটাকে ফলস করলাম, মানে আমি বলতে চাইছি লোয়ার টেল ফলস, তাহলে আমরা ডান দিকটা পেলাম, আর আমাকে টার্গেট হচ্ছে এইটাকে পেতে হবে, এই পাশটাকে আমার পেতে হবে, রাইট? তাহলে যেহেতু টোটালটা 1 মাইনাস এই ডান দিকেরটা করলেও আমি পাবো হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইডটা। সো ইফ ইউ রাইট 1 মাইনাস দিস ওয়ান, দ্য রেজাল্ট উইল বি দ্য সেম, যেটা আগে পেয়েছিলাম। দেখো 8413447। সো জাস্ট আই এম টেলিং ইউ হাউ টু ক্যালকুলেট। তোমাদের সব তো জানতে হবে না, তুমি নর্মালি আমরা যেটা করব আমরা ঘুরিয়ে এটা করতে পারি। সো তার মানে যদি আমাকে কেউ বলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট জেড গ্রেটার দেন 1, তাহলে কিভাবে বার করব? কি হবে অ্যানসারটা? জেড গ্রেটার দেন 1 মানে ডান দিকের সাইডেরটা। ডান দিকের লোয়ার সাইডে টেলটা ফলস করে দিলে আইদার তুমি লোয়ার দেনটাকে ফলস করতে পারো, আরেকটা হচ্ছে 1 মাইনাস ট্রু করলে পরেও তুমি পেতে পারো। ইচ্ছে করে আমি এটা লিখেছি, দুটোই কারেক্ট। তো লোয়ার টেল ফলস করলেও যা আসবে, 1 মাইনাস বাদিকটাকে করলেও তাই আসবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি হাউ থিংস আর হ্যাপেনিং? অ্যাট লিস্ট ক্যালকুলেশনটা কিভাবে হলো? ক্লিয়ার? Yes, sir. Fine. Now the question is, এবার মজার ব্যাপারটা হচ্ছে এখানে দেখো লক্ষ্য করে, যদি এটা সবাই মনে রাখবে এই ফিগারটা, এই ফিগারটা হচ্ছে এইটা, হ্যাঁ, এটা আমি এখানে নোট ডাউন করছি। নাও ইফ আই ডু দ্য আদার ওয়ে রাউন্ড, মানে আমি যদি বলতে চাই যে কিউ নর্মটা কি করে উল্টো কাজ করে, মানে তুমি যদি এই ফিগারটা দাও তাহলে ও জেড এর ভ্যালুটাকে দেবে। সো লেটস আই এম পুটিং দিস, এই ফিগারটাকে এখানে বসাচ্ছি, এই ফিগারটাকে যদি আমি এখানে বসাই, আর মিন ইকুয়ালস টু 0 যেটা আমরা বলেছি, and sd equals to 1 যেটা আমাদের ছিল, আর লোয়ার টেল equals to true by default to run, এটা পয়েন্ট হবে, পয়েন্ট। So if you run, then see you will get 0.99, which is very close to 1, right? তাই হওয়া উচিত, কারণ 1 এর প্রবাবিলিটি কিউমুলেটিভ এটা পেয়েছিলে, তাহলে এর কোয়ান্টাইল পয়েন্টটা কিন্তু 1ই পাবে। এটা 0.99 দেখাচ্ছে, which is very close to 1. Is that clear to everybody? তার মানে তোমাকে যদি আমি একটা প্রবাবিলিটি দিয়ে দিই, বলি যে জেডটাকে বার করতে ইউ উইল ইউজ কিউ নর্ম ফাংশন। যদি উল্টোটা বলি, যদি আমি তোমাকে জেডটা দিয়ে বলি ডান দিক বা দিক বার করতে, তো ইউ উইল ইউজ দ্যাট পি নর্ম ফাংশন। আর যদি শুধু ডি নর্ম বার করো, হোয়াট ইউ উইল গেট দ্যাট এক্স্যাক্টলি এই উচ্চতাটা পাবে, কিউমুলেটিভটা আর পাবে না, শুধু এই পয়েন্টেরটা পাবে। আই হোপ নাও ইট ইজ ক্লিয়ার, ইউ ক্যান ইউজ ইট। ওকে ফাইন। আমি যখনই এগুলো ব্যবহার করবো আমি এইভাবেই ব্যবহারটা করবো। ওকে গ্রেট। নাও can anybody tell me what is the answer of this question? So what it is given, probability is 0.95, তাহলে which z, মানে কোন z এর জন্য এই জিনিসটা হবে? So that means now it is given this, এই বাঁদিকের পোরশনটা বলা আছে 0.95 পুরো এরিয়াটা। now they are trying to find out this value, এই যে এই পয়েন্টটা z এর ভ্যালুটা কত। কি করে করব? এক্ষুনি বললাম কি করে করব। এনিওয়ান? কোন ফাংশনটা ইউজ করব? উল্টোটা কি ছিল? কিউ নর্ম। So if you put q norm 0.95, you will get this answer 1.644844। তার মানে this is this point, এখানে গ্রাফে কিন্তু এইটা হচ্ছে z। It's very important to understand all this because we will use all these things in our testing, but it is very simple, just how to calculate the probability space। তোমায় কিছু করতে হবে না, আরে খালি তুমি প্যারামিটার দেবে আর ক্যালকুলেট করবে। So big functions inside, তোমার কোনো মাথা ব্যথার দরকার নেই। What you need to understand, কোন প্যারামিটারটা কোথায় বসালে কি পাওয়া যায়, that's the only thing I am telling. Is that fine? তার মানে আমি বলতে পারি যে একটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের 1.64 পর্যন্ত মাইনাস ইনফিনিটি থেকে ওর 95% পয়েন্ট কিন্তু থাকে। Is that clear? তার মানে বুঝতেই পারছো নরমাল ডিস্ট্রিবিউশনের 95% পয়েন্ট এই 1.64 সিগমার মধ্যে বিলং করে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের 1.6 টাইমস গেলেই 95% পয়েন্টকে তুমি পাওয়ার কথা, if it is normal. Okay, that's what it is showing. Fine. Can anybody tell me what is the answer of this thing?
So actually it's little wrong. এটা 0.95 না, এটা 0.05 হবে ধরো। ওকে ঠিক আছে, 0.95 is fine. বলো কি হবে? 0.95 এটা ঠিকই আছে, 0.95 কিভাবে বার করবো? 1 মাইনাস আগেরটা বসালে তো হয়ে যাবে, কিউ নর্মটা করলে হয়ে যাবে। 1 মাইনাস আগের ফর্মুলাটা কিউ নর্ম 0.95 মিন। প্রথম কথা এর মানেটা কি? স্যার বলুন। এর মানেটা কি? মানে এটা তাই কি হবে? তোমাকে এমন একটা জেড পেতে হবে যার ডান দিকে হচ্ছে গিয়ে 0.95 আছে। এটার মানেটা কি? জেড গ্রেটার দেন স্মল জেড, তাই না? তার মানে এর ডান দিকে 0.95 আছে এরকম। ডান দিকে 0.95 তো আসবে না। কে বললো আসবে না? এই দাগটা এইদিকে সরবে, বাদিকে সরবে, আসবে না কেন? আচ্ছা 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 আচ্ছা, তুমি তো এইটাকে সরাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করবো? কে বলবে? এগুলো ছোট ছোট বুদ্ধির কোশ্চেন, বুদ্ধিও না মানে স্বাভাবিক কোশ্চেন। মানে তোমাকে দাগটা কোথায় প্লেস করতে হবে বলো আগে, কেউ বলো দাগটা। মানে আমি যদি দাগটা দেবো, তার আমি জানি বাদিক থেকে দাগ অবধি ক্যালকুলেট করতে জানি, তাহলে আমাকে বলো এই বাদিকে কত পোর্শন থাকবে? ডান দিকে 0.95 মানে বাদিকে কতটা থাকবে? 0.05 থাকবে। 0.05। তাহলে আমি যদি লিখি কিউ নর্ম আর এখানে যদি লিখি 0.05, তাহলে আমি এই দাগটাকে পাবো কিনা? হ্যাঁ, এই দাগটাকে পাবে কিনা? সেটাই তো তুমি চাইছো। তার মানে ডান দিকে 0.95 আছে। Are you getting what I'm saying? Yes sir. Okay, so let me do this. So if I write q norm, এখানে আমি লিখছি হচ্ছে 0.05, তারপরে লিখলাম 0, এটা জাস্ট বারবার আমাকে মিন লিখতে হবে না, এমনি লিখে দিলেও পরেরটা মিন আর ওটা ডেভিয়েশন, হিট এন্টার, -1.64। ওকে, দেখো এটা সিমেট্রিক্যাল, সেজন্য এইটা এর ডান দিকে 0.05 ছিল, এর ডান দিকেও 0.05 আছে, তার মানে এটা যদি +1.64 হয়, এটা -1.64 হবে। Am I right or not? Yes. Okay, so this way I'm not doing all this calculation, just what I'm doing, how to use it. আমরা এগুলো মাঝে মধ্যে ইউজ করব এক আধবার, তখন তোমরা কেউ সারপ্রাইজ হবে না। জাস্ট আর কিন্তু এত কিছু করতেই বলবে না, আর একটা কমান্ড লিখবে, সব বার করে দেবো, কিন্তু ভেতরে কিভাবে কি করবে জিনিসটা অ্যাকচুয়াল হাতে করলে এইভাবে ক্যালকুলেশনটা করতে হতো। আমরা হাতে কিছু করবো না, বাট এই জিনিসগুলো আমাদের দরকার, নাহলে পরেরটাতে আমরা যেতে পারবো না। সো দিস ইজ হোয়াট আওয়ার -1। এটাও ভুল দিকে আছে, আর একটু সরবে, ডোন্ট ওয়ারি। আমরা এটাকে তোমাদেরকে পাবলিশ করার আগে আমি দাগগুলোকে একটু ঠিক জায়গায়, মানে -1 এটা ঠিকই আছে, -1.64 এটা ঠিকই আছে, এটা 1, এটা -1.64। সো দিস ইজ হোয়াট ইওর, সো হোয়াট ইউ ক্যান ডু সিমিলারলি, এইটাকে তুমি আরেকভাবেও পেতে পারো। কিভাবে পেতে পারি আমরা? কিউ নর্ম, এখানে আমরা 0.95 লিখছি, ওখানে 0, ওখানে 1 লিখছি। ফলস করে দিই। লোয়ার টেল ইকুয়ালস টু ফলস। লোয়ার টেল ফলস মানেটা কি ভাই? বাদিক থেকে না ডান দিক থেকে এসো। Am I right? Are you getting what I am saying? So you will get the same answer. See, the answer is same. So you should understand how things are working. দেখো জাস্ট একটু ভাব, কিছু মুখস্থ করতে দরকার নেই। লোয়ার টেল ফলস মানে ভাই ডান দিক থেকে করো, আর লোয়ার টেল 2 মানে বাদিক থেকে করো, দ্যাটস ইট। কিউ দিয়ে কি করে, পি দিয়ে কি করে, ডি দিয়ে কি করে, দ্যাট ইউ নিড টু রিমেম্বার এন্ড আন্ডারস্ট্যান্ড। ফাইন। So now let's come back to the next part. সবাই স্ট্যান্ডার্ড নরমাল বুঝে গেলে, স্ট্যান্ডার্ড নরমাল থেকে কিভাবে প্রবাবিলিটি গুলো বার করতে হয় সেগুলোও শিখে গেলে। মাথায় আমাদের একটা থিওরেম আছে সিএলটি, সেটা আমাদের কি বলেছিল? এইটা, এই যে ডান দিকে আমি এঁকেছি একটা কি, এইটা একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, তাহলে এর মিন হচ্ছে মিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা বাই √n, রাইট? ধরে নিচ্ছি স্যাম্পল গুলোর সাইজ হচ্ছে n, এর ভ্যালু যা খুশি হতে পারে, আর সিগমা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর মিউ হচ্ছে পপুলেশন মিন। আমরা বললাম যে স্যাম্পল সাইজ n অ্যাপ্রোচেস টু ইনফিনিটি, দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অলসো অ্যাপ্রোচেস টু এ নর্মাল ডিস্ট্রিবিউশন, যার মিউ মানে মিনটা থাকবে মিউ মানে পপুলেশনের মিন, আর সিগমা বাই √n থাকবে হচ্ছে তার স্প্রেড। এটাকে আমরা বলি স্যাম্পলিং এরার।
রাইট? এটা আমরা সবাই শিখেছি এবং এইটাই হচ্ছে আসল সেন্ট্রাল লিমিট থিওরেমের ব্যাপার স্যাপার। এইবার now I'm doing showing you some catch. So what does it mean? এখানে এই যে ডান দিকে এই যে ভ্যালুস গুলো যাচ্ছে এক্স স্যাম্পল গুলোকে আমরা কি র্যান্ডম ভ্যারিয়েবল দিয়ে ডিনোট করি? এক্স লিখি না, এক্স বার লিখি, কারণ স্যাম্পলের মিনটা নিয়ে কাজ করছি, মানে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটা স্যাম্পলের মিন। ইফ ইউ রিমেম্বার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, আমরা 2000 খানা স্যাম্পল বানিয়ে প্রত্যেকটা স্যাম্পলের মিন গুলোকে বসিয়েছিলাম। তার মানে এখানে আমরা ওই জন্য এক্স বার লিখেছি, ইনস্টেড অফ এক্স আই এম রাইটিং এক্স বার, বিকজ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইজ নাথিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিনস। সেজন্য এটাকে এক্স এর বদলে আমরা এক্স বার মানে হচ্ছে মিন হলে পরে, এমনি এক্স মানে হচ্ছে একটা ভ্যালু আর এক্স বার মানে হচ্ছে মিন হলে পরে আমরা অ্যাকচুয়ালি ওটা তো নর্মাল এক্স নয়, স্যাম্পলের ভেতরের ভ্যালুগুলো হচ্ছে নর্মাল এক্স, তাদের মধ্যে যেটা অ্যাভারেজ তাকে একটা পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেই জন্য এটার নাম এক্স বার ভাবেই লিখে সবাই। তো তার মানে হোয়াট ইউর সেন্ট্রাল লিমিট থিওরেম ইজ সেইং যে এইটা ঘটে, স্যাম্পল মিন গুলো এই নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে ফলো করে। এভরিওয়ান এগ্রিড? তাহলে ক্যান এনিবডি টেল মি এটাকে কি করে স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করতে পারবো আমি? এটা তো একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তাহলে তাকে কিভাবে স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করব? তাহলে এক্স বারটাকে কি লিখবো এবার? কি লিখেছিলাম? এক্স মাইনাস মিউ বাই সিগমা। তাহলে এখানে কি লিখবো? এই পপুলেশনটার মিন কি? মিউ। তাহলে এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এই ডিস্ট্রিবিউশনটার স্প্রেড কত? সিগমা বাই রুট এন। তাহলে এইটা সবসময় n01 কে নিয়ে যাবে, তাই তো? এই জিনিসটা একটু আগে দেখলাম না? ওই পার্টিকুলার ডিস্ট্রিবিউশনেরই মিউ আর সিগমার ট্রান্সফরমেশন করলে আমরা একটা স্ট্যান্ডার্ড নর্মালকে পাই, একটু আগে বুঝলাম তো? am I right or not? হ্যাঁ স্যার। So therefore from this এটা হচ্ছে মিউ পপুলেশন মিন, সিমিলারলি এইটা হচ্ছে তার স্প্রেড। এরার আর এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরার অর নয়েজ বলি, এটাকে আমরা স্ট্যান্ডার্ড এরার নাম এটার, কারণ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকে আমরা স্ট্যান্ডার্ড এরার বলি। এটার অর্থটা কি? মানে তোমার স্যাম্পল গুলো বিভিন্ন জায়গায়, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল, এখানে একটা স্যাম্পল মিন, এখানে একটা স্যাম্পল মিন, স্যাম্পল মিন, স্যাম্পল মিন, স্যাম্পল মিন, এরকম ভাবে ছড়িয়ে আছে, রাইট? তার মানে এটাকে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যদিও কার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কিন্তু এটার নাম আছে স্ট্যান্ডার্ড এরার। কেন এই নামটা স্ট্যান্ডার্ড এরার? এই কারণে আমরা বলতে চাইছি, যদি তুমি একটা পপুলেশনের থেকে স্যাম্পল বার করো, তাহলে যেহেতু তুমি স্যাম্পল বানাচ্ছ, ইউ শুড হ্যাভ সাম কাইন্ড অফ এন এরার। স্যাম্পল মানে একটা ন্যাচারাল প্রসেস, কখনোই স্যাম্পলটা সঠিক মিনকে টাচ করতে পারবে না মোস্ট অফ দ্য টাইম, সেজন্য দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ এন এরার। এই এরারটা ইনএভিটেবল, কারণ যেহেতু স্যাম্পলটা একটা পার্ট, সেজন্য কখনোই ওটা ট্রুলি মিনের সঙ্গে যাবে না, কিন্তু সেই জন্য এর স্প্রেডটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড এরার, হুইচ ইউ ক্যানট মিনিমাইজ। ওয়াই দিস এরার ইজ কামিং? বিকজ ফর এনি র্যান্ডম স্যাম্পলিং টেকনিক, since you are choosing the things randomly, so there is always chances of happening some errors, so that error is called standard error, and that is what the deviation. সেই কারণেই স্যাম্পল মিনগুলো বিভিন্ন জায়গায় পড়ছে। আমাদের উদ্দেশ্য তো এই মিনটার উপরে ফেলা, কিন্তু এর সাইজটা ইনফাইনাইট না হলে নিশ্চয়ই একটু দূরত্ব থাকবে, সুতরাং এই যে ডিস্ট্রিবিউশনটা তৈরি হবে তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাই হচ্ছে স্যাম্পলিং এর এরার। সো ওইটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরার, এটার নামটা জাস্ট স্ট্যান্ডার্ড এরার। তার মানে এখানে আমরা বলছি যে, একটু আগে শিখলাম যে তাহলে এই র্যান্ডম ভ্যারিয়েবলটা এক্স বার যে নর্মালকে ফলো করছে অ্যাকর্ডিং টু সেন্ট্রাল লিমিট থিওরেম, তার মিউটাকে মাইনাস করলাম মিন, ডিভাইডেড বাই তার এখানে আগের বার কি বলেছিলাম? এক্স মাইনাস মিউ বাই সিগমা। সিগমাটা ওটা কি ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই তো সিগমা বাই রুট এন, সেজন্য পুরোটাকেই আমরা নিচে লিখলাম সিগমা বাই রুট এন। তাহলে এই জিনিসটা একটা স্ট্যান্ডার্ড নর্মালকে ফলো করে। ইজ দ্যাট ওকে? এবার লক্ষ্য করো এটা কি জিনিস, হোয়াট ডাজ ইট মিন? খুব সিম্পল। এবার ধরো এটা তোমরা এতটুকু বোঝার পর এবার ধরো স্যাম্পলিংটা করছো, হ্যাঁ, এবার ধরো রিয়েল, এবার আমাদের ওজন লেয়ারে যাচ্ছি, ওজনের কোশ্চেনটাতে। ওখানে আমরা কি করলাম? ওজনে আমরা কি করলাম? আমরা দেখতে চাইছি কি, যে আমরা একটা স্যাম্পল কালেক্ট করেছি, এই হচ্ছে আমাদের স্যাম্পল। ধরো আই এম জাস্ট গোয়িং টু মাই স্যাম্পল, where is my sample? আমি তোমাদের সবাইকে শেয়ার করে দেবো ফাইলটা। এইটা হচ্ছে ওজন।
সে ডেটা, আমি প্রথমে ডেটাটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডেটা, এটা হচ্ছে ওজোন কনসেন্ট্রেশন, একটা কোনো ইউনিটে মাপা হয়েছে, ফরগেট অ্যাবাউট দ্যাট, এনি ইউনিট। এবার এটা হচ্ছে গার্ডেন লোকেশন, ওয়েস্ট আর ইস্ট দুটো। ফর দ্য টাইম বিং আমরা যেহেতু সমস্ত গার্ডেন নিয়ে কাজ করছি, এখনো আমরা গ্রুপিং করছি না। একটা গার্ডেন আইডি দেওয়া ছিল ওটার মধ্যে, মানে ওদের গার্ডেনগুলোকে চেনার জন্য একটা আইডি সিস্টেমে ছিল। তার মানে আমার কাছে কতগুলো স্যাম্পেলটা ডেটা আছে, এখান থেকে নিয়ে শুরু করে কত অব্দি আছে, 21, মানে 20টা ডেটা আছে। ওকে, 20টা ডেটা আছে, স্যাম্পেলটার মধ্যে 20টা ডেটা আছে। তাহলে লেটস গো টু আওয়ার প্রোগ্রাম। তাহলে আমরা কি করলাম, ফার্স্টে ধরো লিখছি যে কি করব, সবাই এই কাজ 3টে করে নেবে। যদি ভুলে গিয়ে থাকো, ডিরেক্টরিটাকে ম্যাপ করতে হবে, গেট wd। আমি আমার ওয়ার্কিং ফোল্ডারের মধ্যেই আছি, অসুবিধা নেই, এর ভেতরেই আমার ডেটা ফাইলটা আছে। যদি না থাকে তাহলে সবাই যে যেখানে ডেটা ফাইলটা রেখেছো তাকে সেট wd করে নেবে, ফাইন। তাহলে আমি কি লিখবো, আর আমি লাইব্রেরিগুলোকে অ্যাড করে নিয়েছি। এই 3টে টাইডিভার্স, ডিপ্লয়ার, ggplot2, এই 3টে রেখে দিলাম। এই টাইডিভার্সটা নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে, টাইডিভার্সের মধ্যে সব থাকে, টাইডিআর যা যা, রিডার, সবকিছু টাইডিভার্সের মধ্যে থাকে বলে এটা একবারে নিয়ে নেওয়াটা সুবিধাজনক। ঠিক আছে, তোমরাও তাই করবে। অতগুলো না, টাইডিআর, রিডার, যত কিছু আছে সব টাইডিভার্সের মধ্যে থাকে, সেজন্য আমি শুরুতে বড় একটা নিয়ে নিয়েছি। ওকে, সো তার মানে আমার কাছে রিড করার জিনিসপত্র আছে। সো লেটস সে আই এম গিভিং দ্য নেম ওজোন ইকুয়ালস টু read.csv। আমরা কি নাম দিয়েছি ওই ফাইলটার নাম দেখে নিই, ওজোন। ঠিক আছে, ওজোন ডট সিএসভি। এটা আমরা কি করতে হবে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে সবসময়, মানে একটা মানে একটা ইনভার্টেড কমার ভেতর রাখতে হবে। সো ইফ আই হিট, সো ওজোন ইজ লোডেড। নাও ইফ ইউ সি ইউর ফাইল ওজোন অ্যান্ড ভিউ, ইউ ক্যান এমনি দেখতে পারো, ভিউ করার দরকার নেই। দেখো এই 20খানা ডেটা, দেখো 20 নাম্বার ডেটা দেখাচ্ছে লাস্টে। These are all concentration, it has been loaded. Okay, now suppose what I am doing, এবার আমি এই ওজোনের কনসেন্ট্রেশনের অ্যাভারেজটা ধরো বার করলাম আমার স্যাম্পল থেকে। তাহলে আমরা কি করে বার করব, কি করে আমরা অ্যাভারেজ বার করব? এনিবডি, ডিপ এলওয়াই এর ক্লজ কি লেখা যায়, ওজোন পার্সেন্টেজ, কি করে আমরা মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব এই স্যাম্পলটার? এনিওয়ান সামারাইজ, গ্রুপ বাই সামারাইজ, এই ক্লজগুলো ভুলে গেলে হবে না, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার সময় ছোট ছোট প্রবলেম দিয়ে তখন করতে হবে। গ্রুপ বাই করার দরকার নেই, কারণ কি সমস্ত ডেটার উপরেই তুমি সামারাইজ করছো, কারণ অ্যাভারেজটা সবার বার করবে। ঠিক আছে, এইভাবে করতে পারো, বা ডাইরেক্টলি ইউ ক্যান ডু আদার থিং লাইক সরাসরি তুমি লিখতে পারো এইভাবে। না, আমরা ডিপ লেয়ার দিয়ে করি, এটাই অভ্যাস করেছি, এটাই করি। সো আই উইল রাইট সামারাইজ। এখানে কি লিখবো আমরা, দুটো কলাম বানাবো। একটা হচ্ছে মিন কনসেন্ট্রেশন, সে মিন সি ইকুয়াল টু মিন অফ ওজোনের, ওই ফিল্ডটার নাম হচ্ছে, লেট মি চেক দ্যাট, ওজোন। এইটা হচ্ছে ফিল্ডের নাম। ফিল্ডের নাম দেখা যায় নেমস করে, এখানে করলে আসে। এই দেখো, এই ওজোন ফিল্ড। ওকে, কমা, আরেকটা আমি ফিল্ড নিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডিসি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কনসেন্ট্রেশন ইকুয়ালস টু এসডি, ফর্মুলা দিলাম, দিয়ে ওই সেই ওজোনটাকে লিখে দিচ্ছি। ইফ আই হিট এন্টার, আরেকটা কাজ করতে পারো, কতগুলো ডেটা আছে সেটাও বার করা যায়। কিভাবে? এন, এইটা লিখলে পরে তোমার সিএনটি ইকুয়াল টু এইটা। এই 3টে ফাংশন আমরা যদি চালাই, ইউ উইল গেট অল দিস থিংস। কি পেলে? 69.3 মিন কনসেন্ট্রেশন, এইটা হচ্ছে তার ডেভিয়েশন, টোটাল নাম্বার অফ পয়েন্টস আছে 20খানা। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি till now? Is it okay? Is that fine? So note it down. So তোমার স্যাম্পলের, so sample mean, so I'm writing here samp mean equal to 69.3. Okay, fine. Then samp standard deviation equal to eto, and
sample size is equal to 20. এই তিনটে আমি পেলাম। So save it in a variable. Now, what is my next target? Suppose what I am doing, I am কি আমরা করতে যাচ্ছি? My question is আমরা পেলাম 69.3 হচ্ছে ওর অ্যাভারেজ। ধরো হিস্টোরিক্যালি অ্যাভারেজটা দেখাচ্ছে 70। অলরেডি লেখা আছে যে 70 হচ্ছে টোকিও শহরে ওজন কনসেন্ট্রেশন, অ্যাভারেজ ওজন কনসেন্ট্রেশন। I am validating the existing theory and I collected a sample where I received this data 69.3 and of course there are average standard deviationটাও পেয়েছি, সেটাও লেখা আছে আমার কাছে, আর total number of size sample sizeটাও পেয়েছি। So now look into this graph. So what it says me that this is what my population mean, right? Because what I'm trying, এটা existing theory, তার মানে পপুলেশনটা 70 অলরেডি সেটা আছে স্ট্যান্ডার্ডস। So mu is 70 and I created samples, আমি একটা স্যাম্পল পেয়েছি, স্যাম্পলটা 69.3। তো 69.3টা ধরো একটু কম আছে, এখানটা কোথাও থাকবে, আর আমি জাস্ট আঁকছি এমনিতে 69.3। So there must be some difference and this is what my effect, মানে অরিজিনাল যেটা আমার থিওরিটা রয়ে গেছে, হোয়াট ইজ মাই নাল হাইপোথিসিস, এটা যখন করতে যাচ্ছি নাল হাইপোথিসিসটা কি? নাল হাইপোথিসিস হচ্ছে মিউ, নাল হাইপোথিসিস মিউ ও ইকুয়ালস টু 70। আমরা প্রথমে কি ধরে নেব যে এক্সিস্টিংটাই ঠিক, দিস ইজ হোয়াট মাই নাল হাইপোথিসিস, ওকে। আর হোয়াট ইজ মাই অল্টারনেট হাইপোথিসিস, এই মিউ 0 নট ইকুয়ালস টু 70, এটা আমাকে দেখাতে হবে। Now what is the evidence? This 69.3 is the evidence, sample evidence. তার মানে এই যে এভিডেন্সটা তুমি পেয়েছো সেটা অরিজিনাল, যেটা ধরে নিচ্ছি আমরা 70, because that is what the given 70 is the original concentration. So there must be some effect. What is that effect? 69.3 minus 70, this is what the difference, right? তার মানে এই ডিসটেন্সটাকে আমি পেলাম, ওকে। নাও the question is, এই ডিসটেন্সটা এখন এটা হচ্ছে আমার এফেক্ট হলো। নাও আই নিড টু ফাইন্ড আউট দ্য নয়েজ পার্ট। সো হোয়াট ইজ দ্য নয়েজ? নয়েজ ইজ দ্য স্ট্যান্ডার্ড এরর। ইফ ইউ রিমেম্বার, দ্যাট ইজ দ্য নয়েজ, সিগমা বাই রুট এন, দিস ইজ কল্ড নয়েজ, রাইট? এখন এই নয়েজটা যদি তোমাকে বার করতে হয় তাহলে তোমার জানতে হবে সিগমা, কিন্তু আনফরচুনেটলি ইউ ডু নট হ্যাভ সিগমা। সিগমা তো এখানে কিছু নেই। সিগমা মানে হচ্ছে পপুলেশন। এই যে 70 আমরা বলছি, তার হোল টোকিও শহরের যে পপুলেশনটা ছিল সেখানে মিনটা ছিল 70, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করা যদি থাকে তো তাহলে খুব ভালো, তুমি পেয়ে গেলে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইউ উইল নেভার গেট ইট। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি তুমি পেতে তাহলে কিন্তু কাজটা আর কিছুই করার ছিল না, জাস্ট সিগমাটা বসিয়ে দিতে। ইউ নো হোয়াট ইজ রুট এন, রুট এন এর ভ্যালু কত? রুট এন এর ভ্যালু হচ্ছে এখানে 20টা আছে, সো দেয়ারফর রুট এন ইজ রুট 20, এভরিওয়ান নোজ। বাট যদি সিগমা না জানা থাকে দেন উই হ্যাভ লট অফ প্রবলেম, ওকে। সো ইফ সিগমা ইজ আননোন, দেন দ্য স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা ইজ নোন, দেন স্যাম্পল স্ট্যান্ডার্ড সিগমা ইজ আননোন, ফাইন। তাহলে তখন কি করতে পারি? যেহেতু পপুলেশনের ডেভিয়েশনটা পাচ্ছি না, উই উইল ইউজ স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নাও এখন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কখনো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে পারে না, রাইট? দেয়ার মাস্ট বি সাম ডিফারেন্স। নাও দিস ইজ হোয়ার দ্য চ্যালেঞ্জ কামস। দেখো, যদি সিগমাটা জানতে, ধরো সিগমা ইকুয়ালস টু সাপোজ 10, আই এম জাস্ট অ্যাজিউমিং সিগমা ইকুয়ালস টু 10, এটাও দেওয়া আছে, ধরো আমরা সিগমা দেওয়া নেই, অ্যাজিউম করো সিগমা দেওয়া আছে। So what is the effect you received? Effect is equals to 69.3 minus 70. You can calculate it in your R. So let me calculate. So this is what my effect. Effect is equals to 69.3 minus 70. Run. And what is your noise? Noise equals to, আমি ধরে নিচ্ছি sigma is given 10. একটু পরে দেখবো যে সিগমা থাকবে না, বাট ফর দ্য টাইম বিং প্রথমে আমরা সিগমা 10 দিয়ে শুরু করি, ডিভাইডেড বাই স্কোয়ার রুট SQRT। কি করবো আমরা?
n, nটা কোথায়? Sample size. 20. Samsung. Fine. So if you do that, you will get the noise. Now, interesting part, everyone knows now effect by noise, it follows a normal standard normal distribution. Am I right or not? একটু আগে আমরা দেখেছিলাম it follows a standard normal distribution. এই যে এখানটায় দেখো, this was from central limit theorem we received that this figure always follow n01. তাহলে let me calculate this. এইটাকে আমরা নাম বলি, এটাকে আমরা বলি z স্কোর। এটার নাম হচ্ছে z স্কোর। সে এই ভ্যারিয়েবলটার নাম দিলাম z স্কোর। z স্কোর মানে স্ট্যান্ডার্ড নরমাল স্কোর, which is nothing but your effect divided by noise. That's it. Now see z score. What is the z score? Now what is z score actually? Is minus 0.313. So what is z score here? Z score means this thing. If you take a standard normal curve, তাহলে এই z score মানে হচ্ছে এই 0 থেকে বাঁ দিকে একটা কোথাও -0.3 এই পয়েন্টটা, রাইট? So which is 313. তার মানে definitely if you get this point, you can calculate this left hand side. Am I right or not? Is it okay to everybody what I'm saying? Okay. So tell me what is your বাঁ সাইডের এরিয়াটা কত হবে? Can anyone tell me which কি আমরা ব্যবহার করব? কি p norm and you will put measure as z score এর ভ্যালুটা পাস করব, ওকে, and 0 1 আর আমাদের ট্রু তো বাই ডিফল্ট থাকে লোয়ার টেল। if I run this code, interestingly I will get what? 0.3771. okay, so what I got, this area is nothing but 0.3771. okay, is that clear to everybody till now? Is it okay? Now question is, এই যে আমি ভ্যালুটা পেলাম এই জায়গাটায়, কিন্তু অ্যাকচুয়ালি আমার টার্গেট হচ্ছে এইটা হচ্ছে আমার 70 মিন, যেটা আমি করতে চাইছি। নাও ট্রুলি এই 0.3771টা যতটুকু দূরে পড়েছে, এতটা দূরে এসছে, মানে এতটা তুমি মানে এতটা রিজিয়ন মানে তোমার বাদিকেরটা। এখন কোশ্চেন হচ্ছে আমার একটা থ্রেশহোল্ড ভ্যালুও থাকতে হবে। ধরো ও বলে দিল থ্রেশহোল্ড ভ্যালুটা কি, যে যদি তোমার এইটা এই যে একটা দাগ আমি দিলাম, এটাকে নাম দিচ্ছি থ্রেশহোল্ড। লেটস সে থ্রেশহোল্ড মানে এর লেফট হ্যান্ড সাইডের যে এরিয়াটা, সো লেট মি ড্র ইট হিয়ার। এইটা হচ্ছে আমার ভ্যালু জেড স্কোর, এটা হচ্ছে মিন 70। আমাকে বলে দিল এইটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড মানে যদি তোমার জেড স্কোরটা এর বাদিকে পারে, তাহলে তুমি বলবে তাহলে তুমি কি বলবে ভাই এতটুকু প্রবাবিলিটি কম, এটা নরমালি হতে পারে না, সুতরাং ইউ রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। রিজেক্ট নাল, ওয়াই? বিকজ হোয়াট ইজ নাল হাইপোথিসিস? দিস অ্যান্ড দিস আর সেম। কিন্তু তুমি বলবে যে ভাই আমি তোমাকে বলছি থ্রেশহোল্ড হচ্ছে তুমি এতটা, ধরো থ্রেশহোল্ডের বাদিকের এরিয়াটা হচ্ছে 0.05, তার মানে তোমার যে জেড স্কোরটা সেটা যদি এই দাগটার বাদিকে আসে, তখনই তুমি বলবে এটা ট্রুলি এর থেকে দূরে আছে। যদি এই দাগের ডান দিকে আসে, তাহলে তুমি কিন্তু স্টিল ইট ইজ এ ডাইসি, যদিও সেম নয়, বাট দ্য প্রবাবিলিটি ইজ বিগার। হিয়ার দ্য প্রবাবিলিটি ইজ ভেরি লেস। ইফ প্রবাবিলিটি ইজ ভেরি লো, দেন উই ক্যান সে ও এত কম প্রবাবিলিটি যখন পাওয়া গেছে, তার মানে ডেফিনেটলি এটা এখান থেকে আসেনি, এটা অন্য এর সঙ্গে এটা সেম নয়, এটা আলাদা। বাট সি দ্য ইন্টারেস্টিং পয়েন্ট, দেয়ার ইজ সাম রিস্ক, কারণ প্রবাবিলিটি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কিছু পয়েন্ট এখানে তো আছে, আনফরচুনেটলি তোমার স্যাম্পলটা এখান থেকে উঠতে পারতো, এই রিস্কটা আছে। তার মানে ইউ আর হ্যাভিং 0.05, মানে 5% রিস্ক হয়ে যাচ্ছে তোমার। এটা মানে 5% থ্রেশহোল্ড মানে হচ্ছে তুমি একটা ডিসিশন নেবে, যদি 5 এর তলায় চলে যায় তোমার ডেটাটা, তাহলে তুমি তাকে বলবে না এটা সত্যি আলাদা, কিন্তু যেহেতু 5% তলাটাও প্রবাবিলিস্টিক্যালি কোনো স্যাম্পলের জন্য ট্রু, সেজন্য ইউ হ্যাভ দ্যাট রিস্ক। এটাকে আমরা বলি রিস্ক অফ রিজেক্টিং দ্য নাল হাইপোথিসিস। তার মানে আমরা কি পেলাম, যদি থ্রেশহোল্ড ভ্যালুটা 0.05 হয়, আমি পেয়েছি 0.3991, which is much bigger than our threshold, so I cannot reject my null hypothesis. I will say
do not reject null. তার মানে you cannot say that these two are truly different. Are you getting what I am saying? Are you getting what I am saying? স্যার রিস্ক ফর রিজেকশন না হলে এই জায়গাটা আরেকবার বলবেন। হ্যাঁ দেখো, রিস্ক ফর রিজেকশন মানে আমি যে থ্রেশহোল্ড ভ্যালুটা তোমাকে দিলাম, বললাম যে থ্রেশহোল্ডের বাদিকে তুমি যদি পাও তাহলে তুমি ওটাকে রিজেক্ট করবে। কেন বললাম? কারণ হচ্ছে আমি তো মাত্র 0.05 জায়গা রেখেছি, তার মানে এই জায়গাটার মধ্যে কোনো পয়েন্ট থাকার মানে কি তার প্রবাবিলিটিটা 0.05 এর থেকে কম। তো এত কম প্রবাবিলিটির জিনিস তুমি একটা স্যাম্পেলের মধ্যে পাচ্ছ, মানে এটা যতটা না ন্যাচারাল তার থেকেও বেশি আমার মনে হচ্ছে যে অরিজিনাল, মানে এই ডিস্ট্রিবিউশনের এটা পার্টি নয়। এই আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কি যে 80 = 70, তাই যদি হয় তাহলে তোমার স্যাম্পেল যে ডেটাটাকে পাবে 69.3 দ্যাট বা যাই ভ্যালু পাক সেটা এই ডিস্ট্রিবিউশনের থেকে কোথাও কাছাকাছি জায়গায় থাকা উচিত। কত কাছাকাছি? আমি বললাম যে 0.05 এই এরিয়াটার ডান দিকে যদি তুমি চলে যাও তাহলে তুমি এটা বলতে পারো যে না এটা হয়তো কাছাকাছি আছে, কিন্তু তুমি যদি বাঁ দিকে চলে যাও তাহলে তুমি শিওরলি বলবে যে ভাই না এটা দূরে চলে গেছে। কিন্তু এটা তো রিস্ক তো আছেই, কারণ ধরো যদি প্রসেসটার মধ্যে কোনো ভুল না হয়, যদি প্রসেসটা সবটাই ঠিক থাকে, তাও কিন্তু যে কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের 0.05 এর দিকেও কিছু কিছু স্যাম্পেল আছে অরিজিনালি, কোনো ভুল করনি তাও থাকবে। স্যাম্পেল সর্বত্র আছে, চতুর্দিকে স্যাম্পেল আছে। এখান থেকে তুললেও এই 70 মিন থেকে তুললেও কোনো কোনো স্যাম্পেল এই 0.05 এর তলায় থাকতে পারে, ন্যাচারালি থাকতে পারে। The chances is very less, but still that should be there. Therefore, what I'm saying, even though I'm 0.05 এর নিচে রিজেক্ট করছি, বাট দেয়ার ইজ সার্টেন রিস্ক। কত পার্সেন্ট রিস্ক নিচ্ছি? এইটুকুই রিস্ক, 5% রিস্ক নিচ্ছি যে ভুল হতে পারে আমার, কারণ 0.05 প্রবাবিলিটি তো আছে এখানটায়। তার মানে ম্যাক্সিমাম এরার তোমার কত হতে পারে? 0.05 হবে। তার মানে এই যে আমি বলছি 0.05 আমার থ্রেশহোল্ড, এটাকে আমরা বলি রিস্ক অফ রিজেক্টিং, মানে এটাকে আমরা বলি রিস্ক অফ রিজেক্টিং null hypothesis when it is actually correct. Are you getting what I am saying? Yes, sir. Is it clear now? So therefore, this is what the statistical testing a risk. But that risk is fine because again, another point is যে কোনো লোক বলতে পারে তাহলে এখন তো আমাদের যে ভ্যালুটা আমরা পেলাম এতক্ষণ ধরে, এইটা আমরা পেলাম 0.399, এই পুরো এরিয়াটাকে আমি আর বারবার কালারিং করছি না, সবাই বুঝবে এই এরিয়াটা হচ্ছে 0.3991, কত একটা পেলাম। যদি রিস্কের দাগটা এখানে হয়, then can I reject my null hypothesis? Tell me, can I reject my null hypothesis? না। No, sir. No. তাহলে তার মানে এইটাকে আমরা বলি রিজেকশন রিজিয়ন, এই সাইডটাকে আমরা বলছি রিজেকশন রিজিয়ন। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? Because if your line is placed over here in this region, then we will reject, otherwise we won't. এবার কোশ্চেন হচ্ছে, ধরো তোমাকে এসে আমি বললাম ভাই না এক কাজ করো, তোমার লাইনটা এখানে নাও, এর নিচে থাকলে পরে তুমি বলবে হচ্ছে রিজেকশন, আর ভেতরে থাকলে তুমি বলতে পারবে না। ক্যান আই সে null hypothesis is, can I reject null hypothesis still? পারবো No, কি? sir. No. No. But if somebody says this is what your point, এর বাদিকে তুমি রিজেক্ট করতে পারবে। সো ইন দ্যাট মোমেন্ট এই পার্টিকুলার সেম অঙ্কটার উত্তর কিন্তু হবে রিজেক্ট ইওর নাল, বিকজ ইউ আর ইন নাও ইন দি রিজেকশন রিজিয়ন, কারণ তোমার থ্রেশহোল্ড ভ্যালুটা এত দূরে চলে এসেছে। So what I'm actually, what is the meaning of this philosophy? As and when you are taking more and more risk into your system, the chances of rejecting your null hypothesis is getting bigger and bigger. Is that correct? Yes, sir. Normally what people does, এখন কোশ্চেন হচ্ছে দেন এই দাগটা তাহলে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে, তাহলে এই দাগটা কে ঠিক করবে? ওকে, দ্যাটস দ্য বিগেস্ট কোশ্চেন। নাও হোয়াট নর্মালি পিপল ডাজ, নর্মালি রিসার্চের সময় অনেক সময় দেখা যায় কি দাগটার জন্য লোকে কখনো এটাকে 0.05 বলে দিচ্ছে, কখনো সুবিধে হলে 0.1 করে দিচ্ছে, বা ভালো আরেকটু কিছু চাইলে 0.2 করে দিতে পারে। See, these are the crap thing which you should not do. Now who will tell you this threshold? It comes from the domain, right? Every domain has a different threshold. যেমন if you go to the medical domain, যেখানে বায়োলজিক্যাল মেডিসিন নিয়ে কাজকর্ম হয়, সেখানে threshold is 0.005. It's very very less risk because it's related to the human life.
এনিথিং রিলেটেড টু বায়োলজি ইজ ভেরি হাই প্রিসিশন থিং, সো দেয়ারফর ওষুধপত্রের ব্যাপার যেখানেই রয়ে গেছে বা ড্রাগ যেখানে আছে, কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি যাই হোক, সে সমস্ত জায়গায় এই থ্রেশহোল্ড ইজ ভেরি লো। বাট ইন আদার ডোমেন এই থ্রেশহোল্ডটা কখনো কখনো 0.1ও হয়, কখনো কখনো আরেকটু বেশি হয়। ইউ নিড টু ফাইন্ড আউট দ্য স্ট্যান্ডার্ড থ্রেশহোল্ড ভ্যালু ফ্রম ইয়োর লিটারেচার। নর্মালি এই ধরনের পেপারের যে লিটারেচার গুলো থাকে সেগুলো সার্ভে করলে what the other people, what the industry standard is, you can find it out. But for me it's not important. For me the idea is if somebody changes your threshold, there is chance একই প্রবলেম একবার রিজেক্ট হতে পারে আর একবার নাও রিজেক্ট হতে পারে। that everything depends on the amount of risk which you want to take. যদি বেশি রিস্ক নিয়ে নাও, probability is very high to do some mistakes. So in this case in general তো এটা 0.05 আর 0.01 নেওয়া হয়। সেটা ইন জেনারেল বলে কিছু হয় না, তোমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে বুঝতে পারলে কি হচ্ছে। এবার যে ডোমেনে যে কাজ করছো তার যা স্ট্যান্ডার্ড সেটা তোমরা খুঁজে বার করবে, সেই মতো কাজ করবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার। এবং সেটা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবে তখন ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিং এর স্ট্যান্ডার্ডস থাকে, তারা বলে দেবে যে কি ধরনের তোমার থ্রেশহোল্ড ওরা ব্যবহার করে। সো এগেইন এই থ্রেশহোল্ড গুলো লোকেরা বিভিন্ন রিসার্চ এবং বহু হিস্টোরিক্যাল ঘটনার ভিত্তিতে বার করে। ফর আস দ্য ইম্পর্টেন্ট ইজ হাউ উই আর সলভিং দ্য প্রবলেম। একটা দাগ এদিক ওদিক দিলে কি হবে সেটা আমার বোঝা দরকার, যেমন যেমন হবে সেরকম সেরকম অ্যান্সার হবে। ইজ দ্যাট ফাইন? নাও দ্য সেম প্রবলেম, নাও সাপোজ ধরে নাও যদি আমাকে এই পপুলেশনের এইটা 70 না বলে কেউ যদি বলতো, তার মানে যদি তুমি সিগনিফিকেন্সটা ভাবো 0.05, দেন দ্য প্রবলেম ইজ দেয়ার আর ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এখানে আমরা পেলাম হচ্ছে এটা হচ্ছে 0.3991। ওকে, 0.3991। নাও এবার দুটো জিনিস আছে হিয়ার। হোয়াট ইজ ইউর নাল হাইপোথিসিস? ইউ আর চেকিং দ্যাট μ0 equals to 70. Okay, this is what my null hypothesis. I am assuming this is true, and then I am getting an evidence which is 69.3. With that evidence and threshold, if threshold is 0.05, I found that my data is not in the rejection region, so therefore I will not simply reject my null hypothesis. I would say no, I cannot reject। তার মানে আমি এই 69.3 টা রিয়েলি যে ডিফারেন্ট সেটা কিন্তু খুঁজে আমি পেলাম না, at least 0.05 সিগনিফিকেন্সে আমি কিন্তু খুঁজে পেলাম না। So we cannot take any decision. Now suppose let's do other thing. So let's say এখন কোশ্চেন হচ্ছে এবার যখন বলছি μ0 equals to 70, এটাকে আমি যদি বলতাম μ0 ধরো তুমি বাড়িয়ে 90 করে দাও। ওকে, সো লেট মি ডু হিয়ার, সো মেক ইট 90 হিয়ার। নাও লেট আস সি যদি পপুলেশনটা 90 হতো তাহলে কি অবস্থাটা হতো। রিরান দ্য এভরিথিং, সো আই এম রানিং ইট and I should run the noise. So noise is fine, I have assumed the 10 z score. Now my z score will be different. What is the z score? I'm getting my 925. So I'm measuring this z score. See, the z score value is very less, so it is e to the power minus 20 মানে 10 to the power minus 20, which is 0.05 এর থেকে অনেক নিচে আছে। দ্যাট মিনস ফর দিস সিনারিও এবার যদি 90 পপুলেশনেরটা থাকতো আমাকে দেওয়া, then I would have rejected that null hypothesis. So therefore my μ0 is not equals to 70. So what is your null hypothesis? μ0 equals to 90, and you got an evidence. Evidence-টা তুমি কত পেলে? Now you got an evidence which is একটা খুব ছোট ভ্যালু, মানে পয়েন্টের পরে 20টা শূন্য আছে, পয়েন্ট আমি আর লিখছি না, অনেকগুলো 20খানা শূন্য আছে প্রায়, তারপর কিছু একটা আছে। So this is much less than your threshold 0.5. So therefore your data is now in the rejection region. So I can now reject my null hypothesis. Okay, reject null. Now the question is, reject null মানে কি? Reject null মানে μ0 not equals to 90. Okay, so এইবার জাস্ট এই μ0 not equals to 90, তার মানে আমি বললাম যে যদি 90 তোমার পপুলেশনে এখন অবধি থাকে তাহলে I have enough big evidence to change your population. এখান থেকে আমি বলতে পারি ভাই তোমার ওটা ভুল আছে, you can rectify with that my data. তখন ওরা কি করতে পারে, it is around from them, তখন ওরা মাল্টিপল জায়গা থেকে এই ইনপুটটা নেবে,
সবার যদি এভিডেন্স গুলো এরকম, আরো কয়েকটা রিসার্চার হয়তো ওদেরকে জানাচ্ছে দিস 90 ইজ রং রং রং, ইট শুড বি লোয়ার্ড অর আপওয়ার্ড, তখন ওরা আবার ওটাকে রেকটিফাই করে আবার টোটাল হয়তো নতুন সেন্সাস করার সময় আপডেট করবে। তখন হয়তো যেটা 5 বছর ইমিডিয়েট আপডেট করে ঠিক করবে, বিকজ দ্যাট মাইট ক্রিয়েট লট অফ কনফিউশন ইন দ্য পলিসিস, যে এইটা যদি থেকে যায় পরের দিকে অসুবিধা হতে পারে। সো দোজ কাইন্ড অফ মানে এই অ্যানালিসিসটা করার ফাইনালি রেজাল্টটা আমরা এদেরকে দিলে ওগুলো সারাবে। এনিওয়ে দ্যাটস ফাইন, অ্যান্ড দিস ইজ হোয়াট ইউর ওয়ান এভিডেন্স, যেটা তুমি ডেটা অ্যানালিসিস করে বের করলে এক্সিস্টিং থিওরিটাকে ভুল প্রমাণ করলে। এবার দ্য ফাইনাল টাচ ইজ, এই যে বলছি মিউ জিরো ইকুয়ালস টু, এটাকে আমরা বলি নট ইকুয়ালস টু 90, যখন ইউর দিস ইজ কল অল্টারনেট হাইপোথিসিস। এখনো কিন্তু আমরা বললাম স্যাম্পেলটা মানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা ধরে নিয়েছি, ওটা কিন্তু অ্যাকচুয়ালি থাকবে না, তখন একটা অন্য কাজ করতে হবে। তার আগে এটাকে শেষ করি। তো এটাকে আমরা বলি অল্টারনেট হাইপোথিসিস, এটাকে বলি এইচও নাল হাইপোথিসিস, এটাকে আমরা বলি এইচ এ অর H1 H0 এরকমও লেখে। তো এইচ এ মানে অল্টারনেট, এই এ মানে অল্টারনেট। ওকে, এখন অল্টারনেট হাইপোথিসিস এরকম হতে পারে, আবার এরকম হতে পারে, এইচ ও মিউ জিরো ইকুয়ালস টু 90, এইচ এ মিউ এ সরি মিউ জিরো গ্রেটার দেন 90, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে এইচ ও মিউ জিরো ইকুয়ালস টু 90, এইচ এ মিউ জিরো লেস দেন 90। নাও দ্য কোশ্চেন ইজ, এইটাকে আমরা বলি টু টেল টেস্ট। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলি, এই দুটোকে আমরা বলি ওয়ান টেল টেস্ট, দুটোকেই। কেন টু টেল আর কেন ওয়ান টেল? দেখো লক্ষ্য করো, মিউ জিরো নট ইকুয়ালস টু 90 মানে হোয়াট ইউ আর ডুইং, এরকম দুটো দাগ তুমি দেখতে চাইছো, মানে এই মিউ জিরোর থেকে এটা ডান দিকে বা দিকে ছোট বড় একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই থাকতে হবে, রাইট? তাহলে আমি যদি বলি 0.05 রিজেকশন প্রবাবিলিটি, তাহলে এই টু টেল টেস্টের ক্ষেত্রে যেহেতু দু সাইডেই বাউন্ডারিটা থাকবে, নট ইকুয়ালস টু মানে বাদিক থেকেও ডান দিক থেকেও দু সাইড থেকেই নট ইকুয়ালস টু, সেই জন্য তখন তোমার পি যে রিজেকশন থ্রেশহোল্ডটা, সেটা এদিকে হয়ে যাবে 0.025, এদিকে হয়ে যাবে 0.025। ওকে, তার মানে টু টেল টেস্ট ইজ মাচ হার্ডার। ওয়াই? তোমার থ্রেশহোল্ড আরো কমে গেল। সো রিজেকশন চান্স অফ ইউর নাল হাইপোথিসিস ইজ নাও ডিফিকাল্ট। So two-tail test is much more powerful than one-tail test, because see, একটা null hypothesis কে রিজেক্ট করা মানে কি, মানে you are saying the existing system is wrong, which is a big thing, right? Because suppose existing system তোমাকে ধরো বলছে যে একটা সিস্টেম চলছে, যে একটা ড্রাগ খুব ভালো কাজ করছে, তাকে যদি তুমি ভুল করে রিজেক্ট করে দাও, তাহলে তুমি কি করলে, একটা ভুল কথা বলে দিলে, অন্য ওই ড্রাগটা ওরা ব্যান করে দিল, তাতে মানে অনেক বড় ইম্প্যাক্ট হতে পারে, রাইট? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে যত কঠিন হবে, তত তোমার রিসার্চটা বা এভিডেন্সটা স্ট্রঙ্গার হবে। সেজন্য লক্ষ্য করো, যদি এটা টু টেল টেস্ট হয়, তখন কিন্তু এইটা আমার 0.025 হয়ে যাবে। তার মানে সেম প্রবলেমটা যেখানে আমি 70 নিয়ে যখন কাজ করছিলাম, মিউ 070, ইফ ইট ইজ টু টেল টেস্ট, দেন ইউ শুড পুট ওই যে পি নর্ম যেখানে আমরা ইউজ করছি না, সেখানে আমাদের এখানে উচিত ছিল 0.025 কে নেওয়া, ইনস্টেড অফ মানে মানে ওইটাকে আমাদের ওখানে ঠিক আছে, ওখানে আমাদের নেওয়া উচিত ছিল 0.025, ইনস্টেড অফ 0.05 আমাদের নিতে হতো 0.025, কারণ দুটো সাইড থেকে 0.025 অ্যাড করলে 0.05 টোটাল থ্রেশহোল্ডটা হবে। নাও যদি সেটা না হয়, যদি তোমার অবজেক্টিভ হয় যে HO equals to mu 0 equals to 70 and your HA is mu 0 is greater than 70, then you should follow a left hand test, right hand test, greater than 70 মানে ডান দিকে দেখছো, right hand test, তখন তোমার কি হবে, এই ডান দিকের থ্রেশহোল্ডটা নেবে। তার মানে তখন তুমি ক্যালকুলেশনটা কি করে করবে, 70 minus 69.3, because this is what your target, এই mu 0 is greater than মানে তখন তুমি কি পাবে, তখন হয়তো স্যাম্পেলটাই তোমায় দেবে 77.3, তখনই তুমি এই জিনিসটা করতে যাবে, হয়তো তোমার মনে হতে পারে এটা বেশি, তাহলে তখন তুমি কি করবে, 77.3 minus 69.3 করে আবার সিগমা বাই √n বার করবে। সো ইউ উইল ডু ইট, অ্যান্ড তখন তুমি ডান দিকেরটাকেই শুধু ক্যালকুলেট করবে। সো দ্যাট টোটাল এর থ্রেশহোল্ডটা ডান সাইডে 0.05 হবে। উল্টোটা যদি হয়, মানে মিউ 0 লেস দেন 70 যদি হয়, তাহলে বা সাইড দিয়ে এই পুরো 0.05টা বা সাইডে হবে। সো দিস ইজ হোয়াট কল, বাদিকে করলে বলে লেফট টেল,
ডান দিকে করলে রাইট টেল টেস্ট, লেফট টেল টেস্ট, আরেকটা হচ্ছে টু টেল টেস্ট, রাইট? নর্মালি আমরা টু টেল টেস্টটাই করি বিকজ টু টেল টেস্ট গিভস মাচ পাওয়ার টু দ্য সিস্টেম, বিকজ রিজেকশন অফ নাল হাইপোথিসিস ইজ ভেরি টাফ, মানে দ্বিগুণ টাফ হয়ে যায় টু টেলের ক্ষেত্রে, যেহেতু দু সাইড থেকেই হওয়ার জন্য আরো ছোট হয়ে যায় যে কোনো একদিকের বাউন্ডারিটা। ডাজ ইট মেক সেন্স টু এভরিবডি? প্লিজ সে মি ইয়েস অর নো। Yes, sir. Okay, but now we will run a simple R code that will give entire everything. ওকে, আমরা এত কিছু করব না, আর এগুলো সব করবে, করে আমাদের অ্যানসারটা দিয়ে দেবে, কিন্তু অ্যানসারটা ইন্টারপ্রেট করতে গেলে আমাদের এগুলো জানতে হতো। ওকে, the main part is sigma is unknown. This is the biggest challenge now. We understood how to, ওইটাকে আমরা বললাম, যেটা আমরা এতক্ষণ করলাম তাকে আমরা বলি one sample Z test. Why Z test? Because you are using Z score. Why Z score? Because sigma is known. Therefore Z score is very easy. Because sigma known হয়ে গেলে ওই জিনিসটা Z ডিস্ট্রিবিউশন মানে একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে, সেজন্য এটাকে আমরা বলি Z টেস্ট। But when sigma is unknown, then problem will arise. What's the problem? Then you cannot use sigma. Instead of that, you need to use sample variance. Okay? তাকে আমরা ধরো বলছি S. Sample standard deviation, S. But now effect size will be same, x bar minus mu, and your noise is equals to S by root over n. Now, since you are not choosing the sigma, instead of that, you are choosing S, there must be some error into the system. Now, the big, what is the statistician, what they have done for us, is a very nice thing. ওরা বললো যে যখন x minus mu by S by n, এই জিনিসটা, it is not following a standard normal distribution because you have used S instead of sigma. Rather, it follows another distribution which is known as T distribution. Now, what is T? This is what known as student distribution. এই T ডিস্ট্রিবিউশনটা আরেকটা ডিস্ট্রিবিউশন, যখন তোমার সিগমাটা আননোন থাকবে তখন একটা স্ট্যান্ডার্ড নর্মালে একটা রেকটিফিকেশন দরকার হয়। কিভাবে রেকটিফিকেশনটা দরকার হয় সেটা তোমাদের পক্ষে বোঝা খুব কঠিন। এটার পেছনে 2-2.5-3 বছর ধরে স্ট্যাটিস্টিশিয়ানরা কাজ করে স্ট্যান্ডার্ড নর্মালের আরেকটা ফর্ম বার করেছে, তাকে আমরা বলি টি ডিস্ট্রিবিউশন। নাও টি ডিস্ট্রিবিউশন is nothing but it is also a distribution, but it only applicable to a small sample, right? This Z যে কোনো আগের বাইনোমিয়াল নর্মাল এগুলো হচ্ছে কি বড় বড় স্যাম্পল বা পপুলেশনের সময় ইউজ হয়। এখন যখনই তোমার ছোট স্যাম্পল হয়ে যাবে, সিগমাটা আননোন থাকবে, তখন ওইটা আর জেড নর্মাল আর দিয়ে কাজ করা যায় না, তখন নর্মালের মতন একটা একটু কারেক্ট করে একটা নতুন ডিস্ট্রিবিউশন আছে টি ডিস্ট্রিবিউশন। এগেন আর কমান্ড ইজ ডিটি পিটি কিউটি আরটি, মনে আছে? ডি নর্ম, পি নর্ম, কিউ নর্ম, আর নর্ম, দ্য সেম কনসেপ্ট। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস। এখন জাস্ট টি ডিস্ট্রিবিউশন হচ্ছে যদি স্যাম্পল সাইজ যেটা এন বলছি, এনটা যদি খুব লার্জ হয় তখন টি ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশনে হয়ে যায়, হুইচ ইজ কোয়াইট অবভিয়াস, কারণ এন লার্জ হয়ে গেলে, স্যাম্পল সাইজ লার্জ হয়ে গেলে পপুলেশনের মতনই হয়ে গেল, তখন স্যাম্পলের মানে এস আর পপুলেশনের সিগমাটা সেম হয়ে যাবে। সুতরাং টি ডিস্ট্রিবিউশন এক্স্যাক্টলি নর্মাল নয়, তবে যত ওর স্যাম্পল সাইজটা বাড়ে টি তত নর্মালের দিকে যেতে থাকে। ওকে, তার মানে ইট হ্যাজ এ ডিপেন্ডেন্সি উইথ দ্য স্যাম্পল সাইজ, রাইট? তাহলে বিভিন্ন স্যাম্পল সাইজের জন্য টি গুলো নানা রকম দেখতে হয়। ধরো এইটা একটা টি ডিস্ট্রিবিউশন ফর স্যাম্পল সাইজ n ইকুয়াল টু 5। যখন n ইকুয়াল টু 10 হবে তখন এই টি ডিস্ট্রিবিউশনটা হয়তো আরেকটু এরকম হবে। এই করতে করতে n ইকুয়ালস টু যদি 10 লাখ হয়ে যায় তখন এটা পুরোপুরি প্রায় নর্মালের মতন হয়ে যাবে। সো দ্যারফোর হোয়াট আই এম সেইং ইজ দ্যাট ডিপেন্ডিং অন ইউর স্যাম্পল সাইজ বিভিন্ন টি ডিস্ট্রিবিউশন গুলো আছে। এই স্যাম্পল সাইজের এইভাবে তো লেখে না, এটাকে আমরা বলি একটা নতুন নাম দেবো ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা ডিএফ বলে। ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড ডিএফ, কারণ এই পরের প্রবলেমটা যখন আমরা করবো শুধু টি ডিস্ট্রিবিউশনের ডিএফটা দিয়ে আমরা চালাবো। হ্যাঁ, ঠিক আছে, জাস্ট প্লিজ আন্ডারস্ট্যান্ড ইট। হোয়াট ইজ ডিএফ? ডিএফ মানে টি ডিস্ট্রিবিউশনের একটা গ্রাফ হয় না। যেমন যেমন নর্মাল ডিস্ট্রিবিউশনে যদি মিন 0, 1 হয় তাহলে এর একটাই গ্রাফ।
যদি তুমি মিউ আর সিগমাকে ফিক্স করে দাও তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন একটাই গ্রাফ, কিন্তু টি ডিস্ট্রিবিউশন কিন্তু একটা গ্রাফ নয়, এটা নির্ভর করছে কার ওপর, কি সাইজের এন আছে। আচ্ছা, ইন দিস কনটেক্সট লেট আস ট্রাই টু জাস্ট হ্যাভ এ লিটল আইডিয়া অফ ডিএফ, কারণ এটা কাই স্কোয়ারেও লাগবে, এফ টেস্টেও লাগবে, সবতে লাগবে। জাস্ট 1-2 minutes, ইটস ভেরি সিম্পল আইডিয়া। নাও টেল মি, এটা একটা স্যাম্পল, x1 আছে, x2 আছে, x3 আছে, x4 আছে, x5 আছে। What is degrees of freedom? The number of quantities that could be changed freely, মানে স্যাম্পলিং করছো, তাহলে x1টা এইটা না তুলে অন্য কিছু তুলতে পারতে, মানে 5 তুলেছো, 7 তুলেছো, 8 তুলেছো, 9 তুলেছো, 10 তুলেছো। তো এর মধ্যে আমাকে তুমি বলো যে তাহলে কটা ফ্রি আছে এর মধ্যে, and anybody tell me how many of them are free? এই 5টার মধ্যে কটা ফ্রি আছে, মানে যা খুশি হতে পারে কটার ভ্যালু? সবকটার ভ্যালুই তো যা খুশি হতে পারে। কারেক্ট, কিন্তু সবকটার ভ্যালু যা খুশি হতে পারে না। তার কারণ হচ্ছে এখানে একটা কন্ডিশন আছে, you know the sample mean, right? Sample mean is fixed. Sample mean, because তুমি যখন এই ড্র করেছো, যেই একটা স্যাম্পল মিন পেয়েছো তাকে এখানে তুমি ফেলে দিয়েছো, এবার তুমি এফেক্ট মেপেছো। তার মানে সিন্স ইওর স্যাম্পল মিন ইজ অলরেডি ফিক্সড, এই পয়েন্টটা নিয়ে ডিল করছো, এই পয়েন্টটা তুমি কতভাবে চেঞ্জ করতে পারো, x1 কে বদলাতে পারো, x2 কে বদলাতে পারো, x3 কে বদলাতে পারো, x4 কে বদলাতে পারো, x5 কে আর পারবে না, বিকজ ইওর স্যাম্পল মিন ইজ ফিক্সড। ওয়ান্স ইউ চেঞ্জ 4, x5 টা অটোমেটিক্যালি ডিরাইভ হয়ে যাবে। সাপোজ ধরো 1 + 2 এরকম পয়েন্টগুলো নিয়ে 3 + 4 + 5, okay? So and your average is say 3, okay? Now you এটাকে তুমি চেঞ্জ করে 2 করে দিয়েছো, এটাকে চেঞ্জ করে তুমি 3 করে দিয়েছো, এটাকে 7 করে দিয়েছো, এটাকে 8 করে দিয়েছো। Now you cannot do here arbitrarily, because এই সবকটাকে যোগ করে তোমার কিন্তু 15 হতে হবে, because the average was 3, 5টার তাহলে 15 হতে হবে। So you have n-1 degrees of freedom, because you have one constant that is mean, and mean is fixed, because I am talking about this sample মানে এখানে sample mean which is fixed. Are you getting? So therefore n-1 is your degrees of freedom which can move. Is that clear? Yes or no? Right. Yes, sir. Right. So it's very important idea, because the same degrees of freedom will be always there. Other testing এও আমাদের এটা থাকবে, কিন্তু খুব সিম্পল ব্যাপার, কটাকে তুমি ফ্রি মুভ করাতে পারছো। কেন তুমি পাচ্ছ না 5টাকে? বিকজ ওয়ান্স ইউ ফিক্স দিস স্যাম্পল মিন, দেন ইউ লুজ দ্যাট কন্ট্রোল, একটার থেকে কন্ট্রোল হারিয়ে গেল। যদি আরেকটা কোনো কনস্ট্যান্ট থাকতো, ধরো স্যাম্পলও ফিক্সড, স্যাম্পল মিনও ফিক্সড, স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও ফিক্সড হয়ে গেছে, দেন only 3 can be changed, কারণ তখন দুটো ডিটারমাইন হয়ে যাবে। So as and when you increase the number of constant into your system, your degrees of freedom will getting reduced. So since there is only single constant, so total 5 - 1, the 4 degrees of freedom. এবার therefore t distributionটা বিভিন্ন রকমের হয় based on the degrees of freedom, which is nothing but n-1. Okay, now let's go back to the same problem. So what I said, now you won't have this 10. Instead of that, what you have this 11.6744, which is the sample standard deviation, which is always with you because you have created your own sample. So instead of this, you use this SAM standard deviation. So now you will get a different noise, and of course in all scenarios sample standard deviation is larger than population. It's always, এটা হয়, মানে 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 লার্জার, মানে সরি, ডেভিয়েশন সবসময় পপুলেশনের থেকে কম হয়, কিন্তু সেটাকে একটা রেকটিফাই করে জোর করে বাড়ানো হয়। মানে আমি বলতে চাইছি জাস্ট স্যাম্পেলের এই যে 5টা ডেটা x1 x2 x5, এই 5টা থেকে কিন্তু ডেভিয়েশন বার করাটা একটু অন্যরকম। এমনি ডেভিয়েশন কি করে বার করে, x1 - x বার স্কোয়ার প্লাস x2 - x বার স্কোয়ার, প্রত্যেকটা থেকে ওর মিনকে বাদ দিয়ে স্কোয়ার করে করে যোগ করে n দিয়ে ডিভাইড করে, মানে এখানে 5, কিন্তু স্যাম্পলের করার সময় ওটাকে n-1 দিয়ে ডিভাইড করতে হয়। ওকে, ফরগেট অ্যাবাউট অল দিস থিংস, কারণ এটাকে বলে কারেক্টিং ফ্যাক্টর।
ওটা আমাদের জানার দরকার নেই, আর আমাদের ওটা করে দিয়েছে কারেক্টলি, মানে আর স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমাদের বের করেই দিয়েছে। সো নাও জেড স্কোর ইজ অলসো গেটিং আপডেটেড। স্যাম্পল স্ট্যান্ডার্ড ডিভিশনটা একটু মডিফাই করা থাকে, ফর্মুলাটা একটু ডিফারেন্ট আছে ভেতরে, ইউ ক্যান চেক ইট আউট, বাট ইটস ফাইন, নো প্রবলেম। এবার Z, now we call it not Z score, we will call it T score, because Z score follows Z distribution when sigma is known. Now since we are using S, so now it will follow T distribution. Normally we call it T score. Okay, if I run, then I will get the T score for the same problem. Now the T score, what is my T score? It is different than the previous one, right? It is different, এটা 90 করলাম। দেখো মজার বিষয়, যদি পপুলেশনে তোমার ডেভিয়েশনটা একটু বেড়ে যাওয়ার জন্য, দেখো এর ভ্যালুটা মানে আগে কত লার্জ হয়েছিল, একটা বড় কিছু আসছিল নর্মালে, এখানে কিন্তু ছোট হয়ে গেল। তার মানে সহজে রিজেকশন করাটা কঠিন হয়ে গেল। যত বড় হবে বাইরে চলে যাচ্ছিল, এবার আর অত বড় হচ্ছে না, ভেতরে ঢুকে গেল। তার মানে নাও ইট ইজ গেটিং টাফার ফর ইউ, বিকজ সিন্স ইউ আর কনসিডারিং দ্য স্যাম্পল, সেই জন্য সেই সিগমাটা না থাকার জন্য ওর কিন্তু অনেকটা ও নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেও দিচ্ছে না। মানে এভরিথিং ইজ ম্যাথমেটিক্যাল, আই এম ট্রাইং টু এক্সপ্লেন ইন ইনটিউশন। এই ফর্মুলাগুলোকে এমনভাবে চেঞ্জ করা হয়েছে যে এটা মানে এই এরারটাকে ইনকর্পোরেট মানে টেক কেয়ার করা হচ্ছে, যাতে সহজে তুমি এক্সিস্টিং সিস্টেমকে ভুল না বলতে পারো। ইউ শুড হ্যাভ এ লার্জার এভিডেন্স। এটার মানে হচ্ছে to disprove the existing, you need a larger evidence, because you are adding some more approximation, because you are not considering sigma, instead you are considering S. Okay, fine. Now interesting part is here we have PT, যেমন PT and P norm কাজ হবে না, and PT, and you need to give a T score here, T score, and you just should give the degrees of freedom. Okay, not anything else, because only it needs degrees of freedom. Based on the degrees of freedom, it changes. So what is the degrees of freedom? Here it is sam size minus n. So I'm writing here df, degrees of freedom. For this case, it is sam size minus 1. So I'm running it. Now this is df. If I hit enter, I will get a value. See, this value is still very less than 0.05. Therefore we can reject the null hypothesis. But এখানে আমরা এটাকে যদি 70 করে দিই, because 70 প্রথমে ছিল। ওকে, this is, let me recalculate everything. df sam size, t score আমি 70 করলাম। now see this 0.395. if you remember আমাদের আগে কত ছিল, আগেরটা কিন্তু এর থেকে একটুখানি কম ছিল, এটা আরো বাড়লো। আরো বাড়া মানে কি, তুমি আরো ডান দিকে ঢুকলে, এটা তুমি আরো ডান দিকে চলে আসলে, মানে আরো চান্স কমে গেল তোমার। So you have, it is difficult, more difficult for you. So therefore this is called one sample TA test. Now tell me, what will happen? The last thing is what R will do. একটা single line এর code. What is that code? Simple. T dot test. Okay, T dot test. দেখো T dot test inside your bracket. Okay, কি দেব আমরা দেব ডেটাটা, কার উপর টি টেস্ট করতে চাইছি। তো আমাদের ডেটাটা কি ছিল, ডেটাটা ছিল ওজন ডেটা সেটটা ছিল, দেখো কত সহজ। এবার ওজন ডলার ওজন, এই ফাইলটাকে আমি বলছি, এই যে ডেটাটা আছে এর মিনটা কত আমরা চেক করতে চাইছি, 90 কিনা বা 70 কিনা। ওকে, সি ইফ ইউ রান দিস কোড, what will happen? Okay, you need to write here a mu. Okay, run this code, the R will give you everything. You do not need to do all this calculation. So see this, t value is minus 0.26815. Probably আমরাও এরকম পেয়েছিলাম, জানি না আমরা কত পেয়েছিলাম। what we received, t score আমরা কত পেয়েছিলাম, see same thing we have received, minus 2681495. R is R এ কি করলো, df is 19, p value is 0.7915. so we got everything. Okay, p value is 0.7915 কেন, can anybody tell me? আমরা তো অন্যরকম পেয়েছিলাম মনে হয়। আমরা এটা কত পেলাম, 3957। আমরা বাঁ সাইডটা পেলাম, রাইট, বাঁ দিকটা পেলাম, তাহলে ডান দিকেও ওই সেম থাকবে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আরেকটা যদি পেতে হয়। সো ইফ ইউ মাল্টিপ্লাই 2, দু সাইড থেকে সিমেট্রিক্যাল, যেহেতু 2 টেল টেস্ট, দু সাইড থেকে এরিয়াটা বার করতে হবে।
you will get 7914. That's what R is also giving to you. So R is also supplying the 791514. ওটা একটা approximate একটা ডিজিটের 4 নাম্বার ঘরে গিয়ে গন্ডগোল